ভালো থাকার পাসওয়ার্ড 100.1 FM গোল্ডে আরোগ্য নিয়ে মনীষার মৌসুমী হাজির হয়ে গিয়েছে স্টুডিওর এই প্রান্তে। আর স্টুডিওর ও প্রান্তে আছেন আপনি আরোগ্যর খোঁজে। আর আমাদের সঙ্গে আজকে যিনি রয়েছেন তিনি অবশ্যই বিআইএন অর্থাৎ বাঙুর ইনস্টিটিউট অফ নিউরোলজির অ্যাসোসিয়েট প্রফেসর ডক্টর সৌভিক দুবে। সৌভিক বাবু, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত। নমস্কার। যারা শুনছেন আজকের আরোগ্য তারা নিশ্চয়ই জানেন যে আজকের বিষয় হচ্ছে শীতে নার্ভের নানা ব্যথা এবং তার প্রতিকার। এই যে শীতে নার্ভের নানা ব্যথা এবং তার প্রতিকার, এটা নিয়ে আমরা কথা বলবো। সেই জন্যই ডাক্তারবাবু রয়েছেন আমাদের সঙ্গে এবং আপনিও কথা বলতে পারেন এই আলোচনায়। কিভাবে কথা বলবেন মৌসুমী? কথা বলতে পারবেন বিভিন্ন মাধ্যমে। যে মাধ্যমগুলো রয়েছে সেই মাধ্যমগুলোর মধ্যে প্রথমেই বলে দিই যে আমাদের 100.1 FM গোল্ডের যে ফেসবুক পেজ রয়েছে সেই পেজে গিয়ে যদি আপনি সরাসরি লাইভটা জয়েন করে নেন তাহলে সেখানে সরাসরি শুনতে শুধু না দেখতেও পাবেন। আর দেখতে পাওয়ার সাথে সাথে যেটা করতে পারবেন সেটা হচ্ছে আমাদের কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করতে পারবেন। শুধু 100.1 FM গোল্ডের পেজ সেটা নয়, আকাশবাণী কলকাতার যে পেজ আছে সেই পেজেও কিন্তু সরাসরি আপনারা আসতে পারবেন। কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারবেন। আপনার আজকের যে বিষয় সেই বিষয় নিয়ে যদি কোনো রকমের অসুবিধা থাকে, অর্থাৎ শীতের নার্ভের নানান ব্যথা এবং সেই নানান ব্যথার প্রতিকারের জন্য যিনি রয়েছেন ডক্টর সৌভিক দুবে, তার কাছে সরাসরি প্রশ্নে আসতে পারেন। আর আসতে পারেন 9903059992 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ বা টেক্সট মেসেজ করে। আর আসতে পারেন সরাসরি ফোনে কথা বলার জন্য, সেটা হচ্ছে 22488085। এই নাম্বারগুলো কিন্তু মানে এই মাধ্যমগুলো আপনাদের জন্য রয়েছে। সরাসরি চলে আসুন, কথা বলুন। আজকের যে বিষয়টা রেখেছি সেই বিষয়টা হচ্ছে যে নার্ভের যে সমস্যা, সেই যে সমস্যাটা রয়েছে ব্যথা, নানা রকম ব্যথা মানে বিভিন্ন শীতের। রকম হুম। সমস্যা বা ব্যথা, সেটা নিয়ে আপনি কি প্রতিকার চাইছেন সেটার জন্য চলে আসুন। যে মাধ্যমগুলো বললাম, মৌসুমী মনীষা রয়েছে 100.1 FM গোল্ডের পেজে। একটা ফোন চলে এসেছে, আমরা কি দেখে নেব লিসনার কে আছেন? না, এই মুহূর্তে ফোনে কথা বলা যাচ্ছে না। আচ্ছা, আমরা বরং সরাসরি প্রশ্নে চলে যাই। প্রথমেই যে প্রশ্নটা দিয়ে আজকে অনুষ্ঠান শুরু করার ইচ্ছে আমাদের সেটা হলো শীতকালে নার্ভের ব্যথা বাড়ে কেন? ঠিকই। এখন মানে নার্ভের যে ব্যথাটা তার ডাক্তারি পরিভাষায় আমরা বলি নিউরোপ্যাথিক পেন সেটা। এখন ঘটনা হচ্ছে যেহেতু নার্ভের এই ব্যথাগুলোর ধরনের জন্য বিভিন্ন রকমের নার্ভের হরমোন আমরা নিউরোট্রান্সমিটার বলি। নিউরোট্রান্সমিটার বিভিন্ন রকমভাবে এখানে গুরুত্বপূর্ণ এবং দেখা যায় যে তাপমাত্রা চেঞ্জের সাথে এই নিউরোট্রান্সমিটার লেভেলের আমাদের যে নার্ভের সাইন্যাপস আছে অর্থাৎ দুটো স্নায়ুর সংযোগস্থল আছে তার মধ্যে বিভিন্ন রকমের চেঞ্জেস আছে এবং সেটাই সবচেয়ে একটা বড় কারণ যে শীতকালে নার্ভের ব্যথা কেন বেশি অনুভূত হয় এবং একই সাথে যে আমাদের নার্ভের পেইন সহ্য করার যে থ্রেশহোল্ডটা সেন্ট্রাল নার্ভাস সিস্টেম যেটাকে কন্ট্রোল করে অর্থাৎ ব্রেন কন্ট্রোল করে, সেই জায়গাটাতেও বেশ কিছুটা তার থ্রেশহোল্ডটা কমে যায়, সহ্য আচ্ছা। করার ক্ষমতাটা কমে যায়। সেই হুম। কারণের জন্যই শীতকালে বাড়ে অনেক সময়। বেশ। বেশ, আমাদের ফেসবুক লাইভে যারা জয়েন করেছেন তাদের মধ্যে বেশ কিছু মানুষ আছে যারা জয়েন করেছেন এবং একজন আছে যিনি কিন্তু প্রশ্ন অলরেডি করতে শুরু করেছেন। হুম। সাথী দেবনাথ তিনি বলছেন, নমস্কার, শান্তিপুর থেকে বলছি। আমার মেয়ের পায়ের শিরার ব্যথা দীর্ঘদিন মেডিসিন খাচ্ছে কিন্তু কমছে না। এজ হচ্ছে 45। আচ্ছা। ঠিক আছে, এটা হচ্ছে যে একটা প্রথমে ভুল একটু ভাঙিয়ে দিই, কারণ সারা বাংলা ধরে এই ভুলটা চলতে থাকে। হুম। এই যে শিরা আর নার্ভ দুটো জিনিস এক নয়। শিরা কথাটা হচ্ছে বিজ্ঞানসম্মতভাবে এটা হচ্ছে ভেইন, মানে যার মধ্যে দিয়ে রক্ত হার্টে আসে, ফেরত আসে। আর নার্ভটা হচ্ছে একদমই আলাদা, যার মধ্যে দিয়ে স্নায়বিক ইম্পালস গুলো আস্তে আস্তে আমাদের সারা শরীরে ছড়িয়ে পড়ে। এবারে এই যে শিরার ব্যথা, আমার মনে হয় উনি নার্ভের ব্যথা বোঝাতে চেয়েছেন। আমার ওনার জন্য ছোট্ট ডাক্তার হিসেবে আমার ওনার জন্য যে অ্যাডভাইস থাকবে, ওনার মেয়েকে বলতে হবে যে অ্যাটলিস্ট সামনের দিকে ঝুঁকে কোনো কাজ করা, ভারী জিনিস কোনো না তোলা এবং বারবার সিঁড়ি ভাঙা এবং নিচে না বসা, এইগুলো মেনে চলতে। তারপরেও যদি না উপশম হয় তাহলে ওনাকে ডাক্তারবাবুর সাথে একবার যোগাযোগ করতে। ফোনে চলে যাই। কে আছেন সরাসরি? নমস্কার। হ্যালো। হ্যালো। ফোনে আছেন কেউ? হ্যালো? না। কোনোভাবে ছিলেন হয়তো কেটে গিয়েছে। আচ্ছা,
বেশ, চলে যাব পরের প্রশ্নে। দীপক চক্রবর্তী আচ্ছা, তিনি হাজরাডাঙ্গার সুন্দরদিঘি দেবীগঞ্জ থেকে তিনি হুম। প্রশ্ন করছেন। তিনি বলছেন, গ্রামের মানুষ ভীষণ কাজে ব্যস্ত, কিন্তু দেখা যায় কেউ খালি ব্যথার ওষুধ খাচ্ছেন। ব্যথা কমাতে ব্যথার ওষুধ কতটা কার্যকর? এটাই হচ্ছে ওনার প্রশ্ন। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। সেটা হচ্ছে আমাদের যে ব্যথা হয়, আমি আগেও বললাম যে ২ ধরনের ব্যথা। একটা হচ্ছে নসিসেপশন আর একটা হচ্ছে নিউরোপ্যাথিক পেইন। নসিসেপশন টার্মটা কঠিন লাগলেও আমি বাংলা করে বলছি। হুম। মানে ধরুন কোথাও ফুলে গেল, লাল হয়ে গেল, ব্যথা করল। তার মানে এইখান থেকে যে ব্যথাটা হয় সেটা হচ্ছে নসিসেপশন। মানে অর্থোপেডিক ইনজুরি গুলোতে বোনের উপরে যে সোয়েলিংটা হয় তার উপরে যে ব্যথাটা হয় সেটা নসিসেপটিভ পেইন। এই ধরনের ব্যথাতে খুব পরিমিত সময়ের জন্য পেন কিলার খাওয়া যেতে পারে, ডাক্তারবাবুরা দেন বিধিসম্মতভাবে। কিন্তু দিনের পর দিন পেন কিলার খেলে সেটা একই রকম ভাবে আমাদের স্টমাক, অর্থাৎ আমাদের যে পাকস্থলী এবং তার সাথে হার্ট এবং কিডনি সমস্ত জিনিসের এটা ক্ষতি করতে পারে। নিউরোপ্যাথিক পেনে ব্যথার ওষুধ খেয়ে একদমই খুব বেশি লাভ হয় না। সেটা আমি আমার সমস্ত শ্রোতাদের জানাচ্ছি আপনাদের মাধ্যমে, যে আপনার যদি মনে হয় ডাক্তারবাবু কোথাও বলে থাকেন যেটা নার্ভের অসুবিধে, নার্ভের ব্যথা, আপনি প্লিজ এই পেন কিলার থেকে আপনার বিরত থাকাটাই ভালো হয়। বেশ। বেশ, আমাদের ফোন আসছে, মেসেজ আসছে এবং তার সাথে, সাথে আ আমাদেরও কিন্তু বেশ কিছু প্রশ্ন রয়েছে। হুম। এই যে ধরুন শীতকালে নার্ভের ব্যথা বা হুম। এই যে হাত একদম ঝিনঝিন করে ওঠে সকালের হ্যাঁ। দিকে। হুম। তো সেটা কেন বাড়ে? ঠিক। এটা যেটা ব্যাপার সেটা হচ্ছে যে হাতের ব্যথাটা অদ্ভুতভাবে একটা জিনিস দেখা গেছে, যে হাতের ব্যথা যেটা হয় সেটা আমাদের এই যে রিস্ট জয়েন্টের নিচ দিয়ে আমাদের হাতে একটা স্নায়ু যায়, তাকে হুম। আমরা বলি মিডিয়ান নার্ভ। হুম। এবং দেখা যায় যে রিস্ট জয়েন্টে যদি কোথাও কম্প্রেশন হয় তাহলে হচ্ছে এই মিডিয়ান নার্ভটা যে যে জায়গাগুলোতে সঞ্চালনা করে স্নায়বিক উত্তেজনাটা, সেই সমস্ত জায়গা বেশি চিনচিন ঝিনঝিন করে। এবং এটা শীতকালে বেড়ে যাওয়ার প্রধান কারণ হচ্ছে যে এই যে জায়গাটা, এর মধ্যে যে সফট টিস্যু থাকে অর্থাৎ নরম টিস্যুগুলো থাকে, হুম। সেগুলো এক্সপানসালিটি কমে যায়, তারা নার্ভের উপরে আরো চেপে বসে। এবং সেই কারণের জন্যই শীতকালে এই ধরনের কার্পাল টানেল সিনড্রোম, হুম। এর মধ্যে চেপে যাওয়াটা, এইগুলো বেড়ে যায়। কার্পল টানেল সিনড্রোম নিয়ে যখন কথা তুললেন আপনি, তাহলে জিজ্ঞেস করি, এর চিকিৎসা কি শুধুমাত্র এই অপারেশন? না, একদমই নয়। কার্পাল টানেল সিনড্রোমের প্রথম হচ্ছে, আগে আমি সবসময় বলি যে মেডিসিন, সার্জারি এগুলোরও আগে ঘরোয়া কিছু নিয়ম আছে যার মাধ্যমে পেশেন্টকে দীর্ঘদিন সুস্থ রাখা যায়। তার মধ্যে প্রধান কারণটা হচ্ছে যে, প্রথম কথা যে সমস্ত রকমের কাজ যেখানে আমাদের রিস্ট বাঁকে সেই ধরনের কাজ এভয়েড করতে হয়। তার মধ্যে একটা হচ্ছে কাপড় নিংড়ানো। মায়েদের ক্ষেত্রে, বোনেদের ক্ষেত্রে যে আটা মাখা, রুটি বেলা, এইগুলোকে একটু বন্ধ করতে হয়। এবং আরেকটা জিনিস হচ্ছে ঘর মোছা এবং অনেকজনের জন্য খুন্তি নেড়ে রান্না করা, হুম। বা পুরুষ মানুষরা যারা গাড়ি চালান তাদের ক্ষেত্রে অ্যাক্সেলারেটর বারবার ধরে চাপা। এইগুলোকে মূলত যদি এগুলোকে এভয়েড করা যায় তাহলে এই রোগ ৫০% ক্ষেত্রে অনেকটা ভালো থাকে। এর পরেও না কমলে অনেকটা পদ্ধতি থাকে যেখানে বিভিন্ন রকমের ওষুধ আছে, ওষুধ দিয়ে কন্ট্রোল করা যায়। তারপরেও না হলে অপারেশন। অপারেশন না করার সবচেয়ে বড় কারণটা হচ্ছে অধিকাংশ ক্ষেত্রে কার্পাল টানেল বাইল্যাটেরাল হয়, অর্থাৎ দুদিকে হয়। হুম। দুদিকে হলে তার কারণটা কোনো শারীরিক কারণ হয়। যেমন সুগার থাকতে পারে, থাইরয়েডের প্রবলেম থাকতে পারে, পেশেন্টের কোনো আর্থ্রাইটিস থাকতে পারে। তো সেই কারণের জন্য দেখা গেছে অপারেশন করে এই নিয়মগুলো মেনে চলার থেকে কম সাকসেস পাওয়া যায়। সেই আচ্ছা, জন্য তড়িঘড়ি অপারেশনের জায়গায় যাওয়ার দরকার হয় না। আচ্ছা, আমাদের ফোনে আছেন কেউ? কে আছেন আমাদের সাথে? গুড ইভিনিং। গুড ইভিনিং, বলুন। আমি বীরভূম জেলার অন্তর্গত হুম, ইলামবাজার থানার সন্নিকট ঘুরিশি গ্রাম থেকে রহমান বলছি। বলুন। বলুন, আপনাদের নমস্কার জানাচ্ছি। বলুন। আমি 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 একজন ডায়াবেটিস পেশেন্ট। হুম, তো আমার সুগার কিন্তু কন্ট্রোলেই থাকে, আমি চিকিৎসা করাই। হুম, তো আমার ডান হাতে বাহুটা যেখানে শরীরের সঙ্গে যুক্ত, সেখানে আমার ব্যথা হয়েছে বেশ কিছুদিন ধরে। আমি দীর্ঘদিন ধরে কলমে করে ছাত্র পড়াই আর কি, কলম লিখি।
তো তার জন্য নাকি এটা আমার কোনো রকমের নার্ভের কোনো প্রবলেম আছে কিনা, এইটাই ডাক্তারবাবুর কাছে আমার প্রশ্ন। এটা কি পেন কিলার ডাক্তারবাবু দিয়েছিলেন আমার, যে ডাক্তারবাবুর কাছে আমি চিকিৎসা করাই, কিন্তু পেন কিলারে কিছু হয়নি। তো কোনো ব্যায়াম করে এটাকে কি পাওয়া যাবে, রিলিফ পাওয়া যাবে এখান থেকে? আপনার নামটা আরেকবার বলুন। রহমান। শুনতে থাকুন। নমস্কার। আপনি মানে প্রশ্নটা খুব সুন্দরভাবে করেছেন। অর্থাৎ মানে রোগীর যে ইতিহাসটা খুব ভালোভাবে বলেছেন। তাই আপনি আপনাকে পরিষ্কারভাবে বলছি, এটা নিয়ে আপনার অযথা ঘাবড়ে যাওয়ার কিচ্ছু নেই। এটাকে আমরা ডাক্তারি পরিভাষায় ফ্রোজেন শোল্ডার বলি। ফ্রোজেন শোল্ডার হচ্ছে শীতকালে বাড়ে, যাদের সুগার থাকে, সুগার কন্ট্রোল থাকলেও ফ্রোজেন শোল্ডার হতে পারে। ফ্রোজেন শোল্ডারের ট্রিটমেন্টে পেইনকিলার ২-৪ দিন খেয়েছেন ঠিক আছে, কিন্তু ফ্রোজেন শোল্ডারের একমাত্র ট্রিটমেন্ট হচ্ছে আপনি ব্যায়ামের মধ্যে থাকুন, ফিজিওথেরাপি করুন। আস্তে, আস্তে এটা সম্পূর্ণরূপে ভালো হয়ে যাবে। আঙুলটাকে আস্তে, আস্তে দেওয়ালে ধরে উপরের দিকে তুলবেন, নামাবেন। হাতটাকে প্রয়োজন মতন পেছনে নিয়ে গিয়ে ওঠানো নামানো করবেন, যেভাবে আমরা পিঠ মুছি গামছা দিয়ে। এই ব্যায়ামগুলো করতে থাকুন, এতে আপনি অনেক উপশম পাবেন। ব্যথার ওষুধ খাবেন না। আমাদের ফেসবুক লাইভে আরো একটা প্রশ্ন আছে 100.1 এফএম গোল্ডের যে ফেসবুক লাইভ চলছে সেখান থেকে। বলছি, একটু বেশিক্ষণ ধরে বাইক চালালে ডান হাতে ঝিঁঝি ধরে আসে, অবশ্যই যায়। এটা কি নার্ভের সমস্যা? যদিও ওই যে এটা একটু বলে আগে শুনেছি। বলে দিয়েছি। স্বপন কুমার মণ্ডল। হ্যাঁ, আপনার কার্পাল টানেল সিনড্রোম আছে কিনা ওনার ওইটা একটু দেখে নেওয়া দরকার। আচ্ছা, অরূপ পঞ্চোধ্যায়ী তিনি বলছেন, আমি পূর্ব মেদিনীপুর থেকে বলছি, আমার বয়স ৪৫। শীতের শুরু থেকে আমার হাঁটুর ব্যথা বেড়েছে। ডাক্তার দেখিয়ে কোনো উপশম হয়নি। তিনি বলেছেন রিউমাটয়েড আর্থ্রাইটিস। আমার পিঠে ব্যথা দিয়ে শুরু হয়েছিল, তারপর পায়ের ব্যথা হয়েছিল, এখন হাঁটুতে ব্যথা। আমি কি করব? আচ্ছা। এই জায়গাটা আমি আগে খুব ক্লিয়ার করে দিই। মানে হুম। আমাদের ডাক্তারিতেও বিভিন্ন সময় দেখবেন এই ব্যথা মানুষ কোন ডিপার্টমেন্টে যাবেন এটা নিয়ে একটা অসুবিধে তৈরি হয়। এটা ৩ টে ডিপার্টমেন্টের মধ্যে এইরকম ব্যাপারটা চলতে থাকে। একটা হচ্ছে এটা অর্থোপেডিক রিলেটেড প্রবলেম, না এটা রিউমাটোলজিক্যাল প্রবলেম অর্থাৎ বাতের প্রবলেম, নাকি এটা নার্ভের প্রবলেম। এখন আমি ছোট্ট বাংলাতে অল্প করে কিছু বলার চেষ্টা করছি। যে ব্যথা মূলত হাঁটুতে থাকে সেই ব্যথাটা অস্টিওআর্থ্রাইটিসের ব্যথা। মানে একটা সাধারণ বাত অস্টিওআর্থ্রাইটিসটা। এটার মধ্যে খুব ভয়ংকর ভাবনা বা বড় অস্থিরতার কিছু নেই। যে বাত হাতের ছোট আঙুলগুলোতে তার যে জয়েন্ট গুলো থাকে এখান থেকে শুরু হয়, পরে সারা শরীরে ছড়িয়ে পড়ে, সেটা রিউমাটয়েড আর্থ্রাইটিস। কিন্তু রিউমাটয়েড আর্থ্রাইটিস শুধুমাত্র হাঁটুতে হয় না। এটা আমি একদম পরিষ্কার করে বলে দিচ্ছি। আরেকটা ধরনের বাত আছে, অল্প বয়সী ছেলেদের মধ্যে সবচেয়ে বেশি হয়। এই ক্ষেত্রে আমাদের বোনেরা, দিদিরা একটু সেফ জায়গায় থাকেন। সেটা হচ্ছে যে অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইটিস। সেইটা হচ্ছে মূলত কোমরের ব্যথা দিয়ে শুরু হয়। পরের দিকে আমাদের অ্যাঙ্কেল জয়েন্টটা ওইখানটাতে ইনভলভ করে। সুতরাং আপনার যে ইতিহাস বললেন তাতে আমার মনে হচ্ছে আপনার হাঁটু দিয়ে শুরু হয়েছে। মূলত হাঁটুতেই ব্যথাটা আছে। এটা অস্টিওআর্থ্রাইটিস, খুব বড় বাত নয়, সাধারণ বাত। এটা আপনি ব্যায়াম করুন, ক্যালসিয়াম, ভিটামিন ডি খান ভালোভাবে, এবং অস্টিওআর্থ্রাইটিসের জন্য বিভিন্ন রকমের ভালো, ভালো ব্যায়াম হয়। আপনি ব্যায়ামগুলো করতে থাকুন, আপনি উপশম পাবেনই। ব্যথার ওষুধ আবার বেশি খাবেন না এবং সিঁড়ি বেশি ওঠানামা করবেন না। বেশ। বেশ। ফোনে আছে একজন। দেখিনি কে আছেন। না, না, ছিলেন, এই কোনোভাবে মুহূর্তে নেই। ছিলেন, হ্যাঁ। দীপক চক্রবর্তী জিজ্ঞেস করেছেন, বেশি, বেশি ব্যথার ওষুধ খেলে কি সমস্যা হতে পারে? মূলত হচ্ছে ৩ টে জায়গাতে সমস্যা হয়। একটা হচ্ছে পেপটিক আলসার হতে পারে, গ্যাস্ট্রিক আলসার যেটা আমরা বলি। যে ব্যথার ওষুধ বেশি খেলে গ্যাস্ট্রিক, আমাদের যে পাকস্থলীর যে মিউকাস মেমব্রেনটা থাকে ওটা ক্ষয় হয়ে যায়, এবং ক্ষয় হতে, হতে ওটা থিনড আউট হয়ে যায়, পাতলা হয়ে যায়, এবং ওটার জন্য আমাদের আমাদের ক্ষুদ্রান্তে এবং পাকস্থলীতে রক্তক্ষরণ হতে পারে। ১। ২ নম্বর হচ্ছে কিডনির উপরে মারাত্মক ইফেক্ট হয় ব্যথার ওষুধে, এবং ব্যথার ওষুধ খেলে কিডনি একটা বয়সের পরে গিয়ে ড্যামেজ হবেই। ৩ নম্বর হচ্ছে যাদের প্রেশার আছে বা যারা অন্য হার্টের প্রবলেম আছে, তাদের ক্ষেত্রে হার্টের প্রবলেম এবং হার্টের ওষুধগুলোর সাথে ব্যথার ওষুধের রিঅ্যাকশনের জন্য প্রবলেম হতে পারে। তাই মূলত এই ৩ টে জায়গা, পাকস্থলী অর্থাৎ স্টমাক, সেকেন্ড হচ্ছে কিডনি এবং থার্ড হচ্ছে হার্ট। এই ৩ টে জায়গার জন্য আমাদের ব্যথার ওষুধ এভয়েড করা উচিত। বেশ। বেশ। আমাদের একটা প্রশ্ন জানার ছিল। সেটা হচ্ছে, আপনি ভিটামিন ডি টেস্টের কথা বলছিলেন একটুখানি। তাহলে ভিটামিন B12 এবং ভিটামিন ডি কম থাকলে কি শীতে নার্ভের সমস্যা বেশি অনুভূত হয়? একদমই যেটা বলছিলাম আরকি, ভিটামিন ডিটা মূলত হাড়ের সাথে রিলেটেড। হুম। তার কারণ ভিটামিন ডি শরীরে ক্যালসিয়ামের পরিমাণটার, তার যে মাত্রাটা সেইটাকে ঠিক করে ভিটামিন ডি।
এই কারণের জন্য এবং কিছু ক্ষেত্রে মাসল, ভিটামিন ডি, ক্যালসিয়াম মাসলের সাথেও রিলেটেড। সুতরাং আমাদের পেশি, মাংসপেশি, হাড় এই দুটো মূলত ভিটামিন ডি এবং ক্যালসিয়াম দিয়ে রেগুলেট হয়। হুম। আর ভিটামিন বি 12 এবং অন্যান্য ভিটামিন বি কমপ্লেক্স এগুলো মূলত নার্ভের ভিটামিন। তবে একটা ব্যাপার আমি বলে রাখি, আমরা সাধারণভাবে যে সমস্ত খাবার দাবার বাড়িতে খাই তাতে করে আমাদের ভেতরে বড় রোগ না থাকলে সাধারণভাবে ভিটামিন ডেফিসিয়েন্সি দেখা যায় না। এই জন্য আমি আপনাদের মাধ্যমে সবাইকে জানানোর চেষ্টা করব, অযথা ভিটামিন ট্যাবলেট খাবেন না। যদি ডাক্তারবাবু মনে করেন যে ভিটামিনের আপনার অভাব হয়েছে তবেই ভিটামিনের ট্যাবলেট খান, না হলে অযথা ভিটামিনের ট্যাবলেটও কিন্তু ক্ষতি করতে পারে, সেটা হুম। ভিটামিন ডি হোক, ক্যালসিয়ামই হোক এবং ভিটামিন বি কমপ্লেক্সই হোক। আচ্ছা, বেশ। বেশ, ফোনে কে আছেন একবার দেখে নেবো সরাসরি, যদি কথা বলা যায়। হ্যালো, হ্যালো। হ্যালো। হ্যাঁ, হুম, বলুন। বলুন। হ্যাঁ, পায়েল ব্যানার্জি বলছি বেলঘরিয়া থেকে। হুম, হ্যাঁ, বলছি ডাক্তারবাবুর কাছে একটা প্রশ্ন ছিল। বলছি যে পেইনকিলার যে রয়েছে এটা তো ব্যথার ট্যাবলেট, তো নার্ভের ব্যথার ক্ষেত্রে কি এই পেইনকিলারটা খুব একটা উপযোগী নাকি এটা নরমালি হাড়ের ব্যথা কমায়? আর এটা খেলে কি উল্টো নার্ভের উপর এফেক্ট করতে পারে? এই প্রশ্নটা করবো। আর ডাক্তারবাবু আরেকটা প্রশ্ন ছিল যে নার্ভের ব্যথার ক্ষেত্রে কি কি কমানোর জন্য কি কি খাবার সাজেস্ট করা যায়, আর হাড়ের যে ব্যথা সেটা যেহেতু ডিফারেন্ট নার্ভের ব্যথা থেকে, তো সেই ক্ষেত্রে কি কি খাবার সাজেস্ট করা যায় ব্যথা কমানোর জন্য একটু বললে ভালো হতো। মানে দৈনন্দিন খাবারের কথা ঠিক উনি ঠিক জিজ্ঞাসা করছেন। আমি বুঝতে পেরেছি। এবারে যেটা ব্যাপার সেটা হচ্ছে যে ধরুন এমনি ব্যথার ওষুধে যে নার্ভের ব্যথা কমে না সেটা আমি আগেই বললাম। নার্ভের ব্যথা কমানোর জন্য আমরা অন্য ধরনের ওষুধ ব্যবহার করি, মেডিসিন ব্যবহার করি। সেগুলো আ মানে কোনো ডাক্তারবাবু প্রেসক্রাইব না করলে না খাওয়াই উচিত। কারণ ওগুলো একদম বিধিসম্মত সতর্কীকরণ থাকে যে ডাক্তারবাবু লিখলে তবেই খাবেন, অযথা খাবেন না। কিন্তু আপনি যেটা জিজ্ঞাসা করলেন ডায়েটের ব্যাপারটা অর্থাৎ খাওয়া-দাওয়ার ব্যাপারটা, তার মধ্যে হচ্ছে আমাদের বাঙালিরা আমরা একটা জায়গায় খুব প্রিভিলেজড যে আমরা সারাদিনে আমাদের নরমাল খাবার-দাবারটা যেরকম তাতে করে কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড এবং ভিটামিন, মিনারেলস এই ৫ টা জিনিসই সমান অনুপাতে থাকে। তাই একজন নন-ভেজ বা ভেজও হলেও তিনি যদি একজন পিওর ভেজিটেরিয়ান তিনি যদি দুধ বা ছানা শুধু এইটুকু খান, আর একজন নন-ভেজ তার তো ভিটামিন ডেফিসিয়েন্সির প্রশ্নই নেই, সারাদিনের খাবারেই হয়ে যায়। নন ভেজ পিওর ভেগানস এর ক্ষেত্রে আমি বলব যে আপনারা দুধটা খাবেন। কারণ এই অ্যানিমাল প্রোটিন গুলোতে যে ভিটামিন বি 12 পাওয়া যায় সেটা হয়তো এমনি ভেগানস এ পাওয়া যায় না। তো ভিটামিন বি 12 এবং ভিটামিন ডি র একটা খুব ইম্পর্টেন্ট সোর্স হচ্ছে দুধ। তাই দুধ বা ছানাটা খাবেন যদি ভেগানস হন, না হলে নন ভেজিটেরিয়ান ডায়েটে সকাল থেকে রাত অব্দি আপনি যা খান তাতেই আপনার নার্ভ ভালো থাকবে। এক্সট্রা কিছু করে খাওয়ার দরকার নেই। খাওয়ারের যে ব্যাপারটা হয় সেটা মেক্সিমাম ক্ষেত্রে কমার্শিয়ালাইজেশন হয়ে যাচ্ছে এখন। এটা খান, ওটা খান বলে। কিন্তু সমস্ত কথার গুরুত্ব দেওয়ার দরকার নেই। নরমাল আমরা বাঙালিরা যা খাই সেইটার মধ্যেই সম অনুপাতে, সম পরিমাণে সমস্ত উপাদানগুলো আছে। সুতরাং নিশ্চিন্তে খাওয়া-দাওয়া করুন। বেশ। প্রচুর প্রশ্ন রয়েছে আমাদের যেমন এই এবং এই মুহূর্তে একটা প্রশ্নে না গিয়ে পারছি না। হুম, আপনি একটু আগে বলেছেন ভিটামিন ক্যাপসুল ডাক্তারবাবুরা হুম, বলে দেবেন হুম, তবেই হুম, খাবেন। ঠিক। তো আমরা দেখতে পাই যে বিশেষ করে মেয়েদের হুম, মেনোপজের পর হুম, প্রচুর হাড়ের হুম, সমস্যা দেখা হুম, যায়, বাতের সমস্যাগুলো হুম, মাথাচাড়া হুম, দেয় হুম, এবং পর্যাপ্ত সূর্যালোক যেহেতু হুম, আসে না, হুম, বেশিরভাগ ক্ষেত্রেই একটা হাড়ের ক্যালসিয়াম এবং তার সঙ্গে ভিটামিন ডি খেতে বলা হয়। এইবার ৩০ এর পর থেকেই আপনারা বলেন মেয়েদের হাড়ের যত্ন নেওয়া উচিত, যাতে উচিত। তার হুম, ৬০ এর পর গিয়ে বাত না হয়। হুম, বাত তো একটা বিরাট সমস্যা। হুম। তো বাত রুখতে একটি মেয়ে যার ৩০ বছর বয়স হয়েছে, সে কি ১ম এ ডাক্তারবাবুর কাছে যাবে তার সমস্যা না থাকলেও? নাকি সে ১ম এই কিছু টেস্ট করিয়ে নেবে? কি, কি টেস্ট করাবে সে? যাতে তার ডেফিসিয়েন্সি আছে কিনা ভিটামিন ডি এর সে বুঝতে পারে বা তার ওষুধ প্রয়োজন হতে হুম, পারে? হুম, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমি বলছি যেটা যে ১ম এই কিন্তু টেস্ট করানোর আমি ব্যক্তিগতভাবে খুব বিরোধী। সেকেন্ড হচ্ছে যে ধরুন প্রবলেম হয়। মেক্সিমাম অধিকাংশ মহিলাদেরই ৩০-৩৫ এর পরে প্রবলেম হয়। কিন্তু সবার হচ্ছে না। আমি বলছি তার কিছু নির্দিষ্ট লক্ষণ আছে। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে খুব তাড়াতাড়ি ক্লান্তিবোধ চলে আসা, অর্থাৎ ফ্যাটিগ চলে আসা। ১ম কোথাও তার মধ্যে হাঁটুতে বা কোমরে ব্যথা হওয়া শুরু করা বা গোড়ালির তলায় জ্বালা হওয়া শুরু করা। এইরকম ধরনের কোনো উপসর্গ থাকলে আগে ডাক্তারবাবুর কাছে যান। যদি উনি সাজেস্ট করেন টেস্ট তবেই করবেন। না হলে কি হয় যেরকম ব্যাপার আসছে তাতে করে হচ্ছে শুধুমাত্র
মানে কিছু পরীক্ষা নিরীক্ষা নির্ভর একটা ডাক্তারি প্রথার মধ্যে আমরা ঢুকে যাচ্ছি, যেটা আমাদের প্রাচীনকাল থেকে যে ডাক্তারি যেটা চলে আসছে তার চূড়ান্ত বিরোধী। কারণ ভারতবর্ষই একমাত্র জায়গা, পশ্চিমবাংলা তার মধ্যে অন্যতম, যেখানে হচ্ছে মানুষের লক্ষণ দেখে চিকিৎসা করা হতো, টেস্ট দিয়ে নয়। হুম, আচ্ছা, হুম, বেশ। কিন্তু এই যে লক্ষণ, এই লক্ষণগুলো আপনি বললেন, হুম, একটু আগে মানে অ্যাঙ্কলোজিনাস স্পন্ডিলাইটিস নিয়ে আমরা কথা হুম, বলছিলাম। তাতে হুম, হাঁটুর পিছনে, হাঁটু হুম, বলছি, গোড়ালির পিছনের হ্যাঁ, হাড়ে ব্যথা হুম, হয় অনেক হুম, সময়। দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকলে, হুম, হুম, ধরুন দাঁড়িয়ে যে মায়েরা রান্না করেন, হুম, অনেকেরই দেখা যায় যত বয়স হুম, বাড়ছে অনেক গৃহবধূরও আছে যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করলে দীর্ঘক্ষণ তাদের পায়ের তলায় এবং হাঁটুর পেছন দিকটায় ব্যথা হয়। ব্যথা হয়। আহ, এইটা কি এই ধরনের মানে আমি বলছি অ্যাঙ্কলোজিনাস না, স্পন্ডিলাইটিসের ব্যথা? না, একদমই নয়। এটা হচ্ছে একদম প্রথম কথা হচ্ছে, মহিলাদের ক্ষেত্রে অ্যাঙ্কালোজিং স্পন্ডিলাইটিস প্রায় হয় না বললেই চলে। আচ্ছা। একদমই হয় না। মানে ধরুন, মানে অনুপাতটা হচ্ছে 15:1, মানে 15 হুম। জন পুরুষ মানুষের অ্যাঙ্কালোজিং স্পন্ডিলাইটিস পাওয়া গেলে 1 জন মহিলার পাওয়া যায়। সুতরাং আমরা মহিলাদের ক্ষেত্রে অ্যাঙ্কালোজিং স্পন্ডিলাইটিস আমাদের ডায়াগনোসিস অফ এক্সক্লুশন, অর্থাৎ আমরা অন্য কিছু অনেক দূর অব্দি ভেবে না পেলে ওটা কনসিডার করি। মায়েদের ক্ষেত্রে আপনি যে কোশ্চেনটা করলেন, যেটা হয় অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে কি হয়, ওই যে আমাদের ক্যালকেনিয়াম বোনটা থাকে যার উপরে আমরা দাঁড়াই, তার নিচের যে স্কিনটা থাকে, তার নিচে ওই মধ্যে তো কিছুটা ওই সফট টিস্যু থাকে, ওই জায়গাটা শেয়ারিং হয়। সেই শেয়ারিং ফোর্সের জন্য ওখানটাতে প্লান্টার ফ্যাসাইটিস হয়। প্লান্টার ফ্যাসাইটিস খুব কমন এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে এগুলো প্লান্টার ফ্যাসাইটিস হয়। আরেকটা হয় টিবিয়াল নার্ভটা পায়ের নিচ দিয়ে গিয়ে গোড়ালিতে সাপ্লাই করে। এটা একটা বলা হচ্ছে যে টার্সাল টানেল সিনড্রোম বলি আমরা। হাতে যেমন কার্পাল টানেল, ওখানে পায়েও একটা আছে টার্সাল টানেল। টার্সাল টানেল হয়। এইসব ক্ষেত্রে হচ্ছে বেশিক্ষণ একটানা দাঁড়িয়ে না থাকা, এবং তার থেকেও যেটা বড় কথা, প্রত্যেকদিন রাত্রে ঘুমোতে যাওয়ার আগে একটু হালকা গরম জল করে, ঠান্ডা গরম পাশাপাশি দুটো গামলাতে জল রেখে একটু পাটাকে ৫ মিনিট করে ডুবিয়ে ডুবিয়ে বসে থাকা, এই গোড়ালি অব্দি। আচ্ছা, তাহলে আর ওষুধ লাগে না। বেশ, আর আমরা একদম সফট সোলের জুতো ইউজ করা। এবং আচ্ছা। আমরা কথা বলছি আজকে নার্ভের বিভিন্ন ব্যথা এবং তার প্রতিকার নিয়ে। আমাদের সাথে রয়েছেন ডক্টর সৌভিক দুবে এবং ডাক্তারবাবুর থেকে আমরা জেনে নিচ্ছি, প্রখ্যাত নিউরোলজিস্ট, তার থেকে জেনে নিচ্ছি কোনো রকম যদি সমস্যা থাকে আপনাদেরও, আপনারা আসতে পারেন আমাদের ফেসবুক লাইভে, যেটা কিনা 100.1 FM গোল্ডের পেজ থেকে সরাসরি পাচ্ছেন এবং আকাশবাণী কলকাতার পেজ থেকে সরাসরি দেখতে পাচ্ছেন। সেখানে কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করতে পারেন। হুম। আর 22488085 এই নাম্বারটা রয়েছে আপনাদের জন্য খোলা। 9903059992 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ বা টেক্সট মেসেজ যেটা আপনার মন চায় আপনি কিন্তু করতে পারেন। যেমন প্রচুর টেক্সট মেসেজ ঢুকছে, মৌসুমী প্রচুর টেক্সট মেসেজ পেয়েছি। অনির্বাণ খাটুয়া লিখছেন, আমার সার্ভাইকাল রেডিকালোপ্যাথি আছে, হুম। তার জন্য ঘাড়ে আর দু হাতে ব্যথা হয়, গাড়ি চালাতে পারি না, এর কোনো সমাধান আছে? আমাদের হ্যাঁ। ফেসবুক লাইভ থেকে প্রশ্ন। না, না, সমাধান তো আছেই। সার্ভাইকাল রেডিকুলোপ্যাথি হচ্ছে আমাদের ঘাড়ের এখানে যে মেরুদণ্ডের হাড়গুলো আছে, হাড়গুলো ঠিক এইভাবে একটার পর একটা সাজানো থাকে। আমরা এটাকে বলি সার্ভাইকাল বোন। এবার এই সার্ভাইকাল স্পাইনের মধ্যে মধ্যে ডিস্ক থাকে। এবারে কোনো কারণে এই ডিস্কগুলো নষ্ট হয়ে গেলে যেটা হয়, ডিস্কগুলো সামনের দিকে চাপ খেয়ে বেরিয়ে আসে। আর ঠিক পাশ দিয়ে স্পাইনাল কর্ড এইভাবে নার্ভগুলো নেমেছে। ওই ডিস্কটা গিয়ে নার্ভের উপরে চাপ দেয়। তখন হচ্ছে সেই হাতের ব্যথাটা, ওই নার্ভটা, ওখানকার যে নার্ভটা হাত অব্দি সাপ্লাই করছিল, সেই হাতের ওই অব্দি এসে চিনচিন ঝিনঝিন করে। এটা সার্ভাইকাল রেডিকুলোপ্যাথি। এটারই আরেকটা নাম সার্ভাইকাল স্পন্ডাইলোসিস। মানে স্পন্ডাইলোসিস হচ্ছে ঘটনাটা, হুম। আর তার যে পেইনটা সেটা সার্ভাইকাল সার্ভাইকাল রেডিকুলোপ্যাথি। হুম। সার্ভাইকাল রেডিকুলোপ্যাথির জন্য ফার্স্ট হচ্ছে খুব গুরুত্বপূর্ণ নেক স্ট্রেংথেনিং এক্সারসাইজ। এখন সমস্ত ধরনের মিডিয়া প্ল্যাটফর্ম বলুন, আপনি যে কোনো বিজ্ঞানসম্মত যে গুগল সার্চ ওয়েবসাইট থাকে, সেইগুলোতে গেলেই নেক স্ট্রেংথেনিং এক্সারসাইজ দেখানোও থাকে, ভিডিওও থাকে, সেটা করবেন আপনি। এবং তার থেকেও যেটা বড় কথা, আপনার যদি খুব অসুবিধা হয় তাহলে সারাদিনে ৪ থেকে ৬ ঘন্টা ঘাড়ে একটা সফট কলার বেঁধে রাখবেন। এই দুটোতে আমি উইদাউট মেডিসিন বাদ দিয়ে বললাম, আপনি ৩০ থেকে ৪০% এই দুটো করলেই উপশম হবে। বেশ। আমাদের ফেসবুক লাইভের একটা প্রশ্ন রয়েছে। প্রশ্ন করেছেন অসীম সেন, বিকে পাল অ্যাভিনিউ, কলকাতা ৭,০০,৫০০ থেকে। তিনি বলছেন, আমার হাঁটুতে কিছুদিন ধরেই কটকট করে আওয়াজ হচ্ছে হুম, এবং অল্প ব্যথাও হচ্ছে। হুম, হুম, আমি প্রতিদিন ব্যায়াম করি, পায়ের ব্যায়াম করি। আমার বয়স ৫৬ বছর। হুম, ব্লাড প্রেশার, থাইরয়েডের ওষুধ খেতে হয় আর কর্টিক স্টেরয়েডেরও ওষুধ খেতে হয়, কেননা ২০২৩ জুলাই মাসে পিটিউটারি অ্যাডিনোমা হয়েছিল এবং পিটিউটারি গ্রন্থি বাদ দিতে হয়েছে। অসীম সেন জানতে হ্যাঁ, চেয়েছে। খুব খুব মানে খুব রিলেভেন্ট আর কি ব্যাপারটা। তার কারণ হচ্ছে স্টেরয়েড আমরা না বলি,
কিন্তু এইটা এমন একটা কন্ডিশন, উনি যেটা বললেন পিটুইটারি অ্যাডেনোমা অপারেশন, তারপরে আমাদের শরীরে আমাদের বেঁচে থাকার জন্য নির্দিষ্ট পরিমাণ স্টেরয়েড লাগে। এইটাকে আমরা বলি স্টেরয়েড রিপ্লেসমেন্ট ডোজ। এটা ওনার ক্ষেত্রে লাগবেই। উনি যে হাঁটুতে কটকটের কথাটা বললেন, এটা আর্লি অস্টিওআর্থ্রাইটিস শুরু হওয়ার লক্ষণ। উনি যেহেতু স্টেরয়েড খান এবং ওনার যেহেতু হাঁটুতে এটা শুরু হয়েছে, ওনার ক্ষেত্রে কিন্তু একজন অর্থোপেডিক সার্জনের ওপিনিয়ন মাস্ট, এবং তার থেকেও বড় কথা উনি ক্যালসিয়ামটা ওনার শুরু করে দেওয়া উচিত, ক্যালসিয়াম এবং ভিটামিন ডি। আরেকটা উত্তর ওনার জন্য সাজেশন, সেটা হচ্ছে যে উনি পা 90 ডিগ্রির বেশি ভাঁজ না করাই ভালো। কারণ পা 90 ডিগ্রির বেশি ভাঁজ করলে হাঁটুর উপরে আরো বেশি স্ট্রেস পড়বে। তবে এটা আর্লি অস্টিওআর্থ্রাইটিসের সাইন, এবং উনি ঠিকই ধরেছেন। উনি যে রিপ্লেসমেন্ট ডোজে স্টেরয়েডটা খাচ্ছেন, এটা হচ্ছে তার অন্যতম প্রধান কারণ। ওটাও খেতে হবে, সাথে ক্যালসিয়ামও খেতে হবে, প্রয়োজন হলে ভিটামিন ডি এই ক্ষেত্রে খুব ইন্ডিকেটেড। আমাদের লিস্টের মধ্যে একটা প্রশ্ন ছিল, সেই প্রশ্ন কিন্তু বিক্রমজিৎ পারুইও করেছেন। হাড়ের ব্যথা নাকি নার্ভ থেকে ব্যথা হচ্ছে, হ্যাঁ। বুঝবো কিভাবে? এটা খুবই সহজ, মানে বোঝা। আমি আজকে এখানে বলে দিচ্ছি, তারপর আমাদের শ্রোতারাও সবাই বুঝতে পারবেন। এটা হাড়ের ব্যথা একটা জায়গাতে লোকালাইজড থাকে। ধরুন আমার ফিমার বোনে ব্যথা হচ্ছে, তাহলে আমার ব্যথাটা এখানেই থাকবে, ওই ব্যথাটা কোনো দিকে এদিক ওদিক ছড়িয়ে যাবে না। নার্ভের ব্যথা হচ্ছে কোনো একটা জায়গায় থেকে স্টার্ট হলে নার্ভটা যতদূর অব্দি গেছে, অন্য জায়গায় নার্ভটা একদম ঠিক আছে, কিন্তু ধরুন আমার নার্ভটা এখানে কম্প্রেশন হচ্ছে, আলনার নার্ভ, তাহলে আমার আলনার নার্ভটা যতটা সাপ্লাই করেছে ততটা অব্দি চিনচিন ঝিনঝিন এবং ব্যথাটা করবে। এটাকে আমরা বলি রেডিয়েশন। অর্থাৎ পেনটা যদি এক জায়গায় থাকে, লোকালাইজড হয়, সেটা হাড়ের ব্যথা। আর যদি পেনটার স্প্রেড থাকে, উপর থেকে নিচের দিকে নামে, বা কোনো একটা জায়গা থেকে অন্য জায়গায় ছড়ায়, তাহলে সেটা হচ্ছে নার্ভের পেন। এটা হচ্ছে খুব ইজি ওয়ে টু ডিফারেন্সিয়েট বিটুইন টু, মানে খুব সহজ রাস্তা যেভাবে দুটোকে আলাদা করা। বেশ। আচ্ছা, এই প্রশ্নের সঙ্গে সঙ্গে যে প্রশ্নটা না করলেই নয়, সেটা হলো যে আমি কিছু বেসিক ডেইলি লাইফের প্রশ্নে যেতে চাই। যদিও আমাদের ঠিক 10টার সময় আমরা ফেসবুক লাইভে থাকবো, কিন্তু রেডিও থেকে সাময়িক বিরতি নেব। সংবাদ বিরতির পর ঠিক 10টা বেজে 10 মিনিটে আবার রেডিওতে ফিরবো। কিন্তু ফেসবুক লাইভ আমাদের যেমন চলছে তেমনই চলবে। তাই আমি একটু ধরতাইটা করেই দিতে চাই যে আমরা ঠিক 10টার সময় যে প্রশ্ন নিয়ে আসবো আপনার কাছে, যারা শুনছেন ফেসবুক লাইভে তারা শুনতে পাবেন। সেটা হলো যে ধরুন ডে টু ডে লাইফের কিছু ব্যথা আছে, নারী এবং পুরুষ উভয়তই, এবং তাদের এই ধরনের ব্যথাগুলো নিয়ে তারা খুব নাজেহাল থাকেন। সবসময় সব ব্যথাকেই আমরা বাতে ট্রান্সফার করে দিই। কিছু হলেই আমরা বলি বাত হচ্ছে। বাতও তো এক ধরনের নার্ভেরই সমস্যা, হাড় এবং নার্ভ মেলানো এক ধরনের প্রবলেম। তো সেটা নিয়ে কথা হবে। আপনি যদি একটু ঘরোয়া সমাধান, একটু কি করা উচিত, মেডিকেটেড কিছু উপায়, এগুলোও যদি কিছু বলে দেন আমাদের, সেক্ষেত্রে সুবিধে হয়। আপনারা দেখছেন আরোগ্য, মানে শুনছেনও আরোগ্য, দুটোই করছেন একসঙ্গে। মৌসুমী আর মনীষা রয়েছে আপনার সঙ্গে, এবং সঙ্গে রয়েছেন ডক্টর সৌভিক দুবে, বাঙুর ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সের সহযোগী অধ্যাপক। এবং সৌভিকবাবু সম্পর্কে নতুন করে বলার কিছু নেই। আমার খুব প্রথিতযশা একজন ডাক্তারবাবু বলেছিলেন যে সৌভিক দুবে নার্ভের ডাক্তার হতে পারেন, কিন্তু মেডিসিনটা গুলে খেয়েছেন। সুতরাং মেডিসিনের প্রচুর প্রশ্ন আসবে জানি। আসলে যে ডাক্তার মেডিসিন খুব ভালো জানেন, তিনি যে কোনো তার স্পেশালাইজেশনটাকেই আরো উজ্জ্বল করে তুলতে পারেন। সৌভিকবাবুর সঙ্গে রয়েছি, আপনি ফোনে প্রশ্ন করতে পারেন 22488085, এইটা নাম্বার আমাদের। এছাড়া হোয়াটসঅ্যাপ করতে পারেন 9903059992 এই নাম্বারে। আর মৌসুমী, তুমি তো একেবারেই ফেসবুকের বিষয়টা বলতে সিদ্ধহস্ত, বলে দাও। ফেসবুকের বিষয়টা বলতে সিদ্ধহস্ত, তাই আরো একবার বলে দিই। 100.1 FM গোল্ডের ফেসবুক যে পেজ রয়েছে, সেই অফিসিয়াল পেজে আপনি যদি যান, তাহলে সরাসরি আমাদের দেখতে পাবেন, শুধু শুনতে নয়। এবং সেই দেখতে দেখতেই আপনার যদি মনে হয় কোনো রকম প্রশ্ন আপনি করবেন, তাহলে কিন্তু কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করতে পারেন। আর যারা ভাবছেন যে 100.1 FM গোল্ডটা না করে যদি অন্য কোনো মাধ্যম থেকে, আছে তো আকাশবাণী কলকাতা যে অফিসিয়াল পেজ আছে, সেখানেও গিয়ে আপনি ফেসবুক লাইভটা দেখতে পারেন, এবং তার সাথে সরাসরি, একদম সরাসরি আমাদেরকে কিন্তু প্রশ্ন করতে পারেন। এই মুহূর্ত থেকে আমরা কিন্তু কিছুক্ষণের জন্য রেডিওর ফ্রিকোয়েন্সি থেকে একটুখানি বিরতি নিচ্ছি, কিন্তু ফেসবুক লাইভে রয়েছি মৌসুমী, মনীষা, আরোগ্য নিয়ে আপনাদের সাথে, আপনাদের প্রশ্নের অপেক্ষায় রয়েছি সরাসরি। সরাসরি যখন রয়েছি ফেসবুকে, তখন এই প্রশ্ন দিয়ে শুরু করি। আমি একদম গৃহবধূদের সমস্যা, মায়েদের সমস্যা, যারা চাকরিরত তাদের সমস্যা, সবগুলো নিয়ে একের পর এক প্রশ্ন আপনাকে করতে চাইছি। যেমন ধরুন, আমরা একটা রান্নার সমস্যার কথা বলেছি। এবার যে প্রশ্নে আসবো, যে অনেক সময় দেখা যায় আমাদের মতন যারা চেয়ারে বসে কাজ করেন দীর্ঘক্ষণ, তারা অনেক সময় চেয়ারে
যেহেতু আমাদের ভঙ্গিমাটা চেয়ারের হুম। মতনই হয়ে যায়, হুম। চেয়ারে ফ্যাশন দিয়ে বসতে না পারলে বা অনেক সময় খুব পরিশ্রম হলে হুম। কিংবা খুব হাঁটাহাঁটি হলে সেই দিনটা হয়তো ব্যাক রেস্ট হয়নি, হুম। ঠিক মেরুদণ্ডের পাশ থেকে একটা ব্যথা নামে। এবং সেই ব্যথাটাতে বেশ টনটন করে জায়গাটা মনে হয় যদি একটু রাব করে দিত কেউ একটু হুম। আরাম পেতাম হুম। আমরা। একটা স্ট্রেচিং জাতীয় হুম। কিছু মৌসুমী যে হারে হুম। ঘাড় নাড়ছে হুম। ওর এই সমস্যা আছে হুম। এবং আমি প্রশ্ন করছি আমার তো ওই সমস্যা আছে বটেই এবং নিশ্চয়ই অনেকেরই আছে। আমরা যারা দীর্ঘক্ষণ চেয়ারে বসে হুম। কাজ করি, হুম। আমাদের তখন মনে হয় একটু যদি কোমরটা সোজা করা যেত এবং কোমরেও একটা পেইন থাকে এবং ওই যে মানে মেরুদণ্ডের পাশে একটা অদ্ভুত ব্যথা নামে সমান্তরালভাবে, সেটা তো ডেফিনিটলি নার্ভের ব্যথা। ঠিক। এর সমাধান কি? এর ট্রিটমেন্টই বা কি? এটা লোকজন কি করবেন হলে? ঠিক কথা, একদমই তাই। যে এটা হচ্ছে যে মেইনলি এই ধরনের যে মানে প্রফেশনাল হ্যাজার্ডস যেগুলো, হুম। তার মধ্যে তো এটা পড়ছে। তো এইটার প্রধান কারণ হচ্ছে আমাদের যে স্পাইনাল কর্ডটা, তার পাশে আছে প্যারাস্পাইনাল মাসলস, অর্থাৎ ওই জায়গাগুলোতে মাংসপেশি আছে। হুম। বহুক্ষণ ধরে মাংসপেশিটা এক অবস্থায় টট হয়ে রয়ে যাওয়ার জন্য, মানে কন্ট্রাক্টেড অবস্থায় থেকে যাওয়ার জন্য ওই জায়গাটার পরে রিল্যাক্সেশনে প্রবলেম হয় বলে এই প্যারাস্পাইনাল স্ট্রেচিংটাতে মানুষের ভালো লাগে এবং প্যারাস্পাইনাল কন্ট্রাকশনটা বেটার হয়। এখন ঘটনা হচ্ছে যেটা, সেইটার ঘরোয়া সমস্যার সমাধান হচ্ছে ব্যাক স্ট্রেচিং, অর্থাৎ বসে কোমরে দুটো হাত দিয়ে জাস্ট কোমরটাকে একটু পেছন দিকে হুম। নিয়ে যাওয়া। ব্যাক হুম। স্ট্রেচিং খুব ইম্পর্টেন্ট। আর বাড়িতে শীতকালটাতে পার্টিকুলারলি ওই হট ওয়াটার ব্যাগ, অর্থাৎ হালকা গরম জলে ভর্তি একটু হট ওয়াটার ব্যাগ রেখে পিঠে বা কোমরে দিলে এর খুব ভালো উপশম পাওয়া যায়। তবে ব্যাক স্ট্রেচিং ইজ ভেরি মাচ হেল্পফুল এই ধরনের প্রবলেমের ক্ষেত্রে। প্যারাস্পাইনাল মাসল স্ট্রেচ করবেন। প্যারাস্পাইনাল মাসল টট হয়ে গেলেই এই ধরনের সমস্যাগুলো হয়। এগুলো প্রফেশনাল হ্যাজার্ড, যারা আমরা অনেকক্ষণ চেয়ারে বসে থাকি, এই প্রবলেমগুলো হয়। ব্যাক স্ট্রেচিং ইম্পর্টেন্ট এবং ঘরোয়া সমস্যার সমাধান হচ্ছে হট ওয়াটার কম্প্রেশন। চেয়ার কেমন হবে বসার জন্য? বসার জন্য চেয়ার হবে যেখানে মানে বডি সামনের দিকেও ঝুঁকবে না, পেছনের দিকেও খুব বেশি হেলান দেওয়া হবে না, অর্থাৎ একজন মানুষ যাতে একদম স্ট্রেট ভাবে বসতে পারেন চেয়ারের উপরে। মানে কোমরকে কোনোভাবে সামনের দিকে বা পেছনের দিকে খুব বেশি বাঁকিয়ে দিলেই বডিটার অ্যাক্সিসটা চেঞ্জ হয়ে গেলে প্যারাস্পাইনাল মাসেলগুলোর উপরে স্ট্রেস বেশি পড়ে। সেই কারণের জন্য বডিটা কোমরের ওপরে স্ট্রেট থাকবে, নট টু মাচ ফরওয়ার্ড, নট টু মাচ ব্যাকওয়ার্ড। এটা আর যদি হতে হয়, ব্যাকওয়ার্ড মোর প্রেফারেবল দেন ফরওয়ার্ড। অর্থাৎ কোন যদি রকম কুশন ব্যবহার করব বা হ্যান্ড রেস্ট এর প্রয়োজন আছে? মানে হ্যান্ড রেস্ট বেটার, কিন্তু হ্যান্ড রেস্টেও অনেকক্ষণ ধরে রেখে দিলে আরেকটা সমস্যা হচ্ছে, সেটা হয়তো কোমরের দিক থেকে ভালো, মুশকিল হয় ঠিক এই দুটো বোনের মধ্যে দিয়ে আলনার নার্ভ গেছে, যেগুলো এই দুটো আঙুলকে সাপ্লাই করে। তো সুতরাং এখান দিয়ে যদি এই নার্ভটা অনেকক্ষণ হ্যান্ড রেস্টের প্রবলেম হচ্ছে, আমি অনেক কর্পোরেট যারা কর্পোরেটে আছেন তাদের বারবার ওই ল্যাপটপে করতে হয়, টাইপ করতে হয়, তাদের অনেকেরই কিন্তু আলনার নার্ভ ডিসফাংশন এখানেই চেয়ারের উপরে কম্প্রেশনের জন্য হয়। সুতরাং সেই দিকটাও সাবধান রাখতে হবে যে আমরা হ্যান্ড রেস্ট ইউজ করলেও সেটা অ্যাট এ স্টেজ ৫-৭ মিনিটের বেশি নয়। আচ্ছা। হুম। ফেসবুক লাইভেরও বেশ কিছু প্রশ্ন রয়েছে। হুম। সেখানে সুমন অধিকারী বলছেন, ফ্রোজেন শোল্ডারের সমস্যায় ভুগছি। এ সম্পর্কে ডাক্তারবাবুর মূল্যবান একবার। পরামর্শ চাই। আমি বলেছি হ্যাঁ, মানে বলেছি আমরা, তাও ছোট করে। হ্যাঁ। ফিজিওথেরাপিটা হচ্ছে মেনস্টে। হুম। ফিজিওথেরাপিটা করতেই হবে। দেওয়ালে রেখে হাত উপরের দিকে তুলতে হবে। পেছনের দিকে মানুষ যেভাবে নিজের পিঠ মোছে গামছাতে, সেই ব্যায়ামটা খুব গুরুত্বপূর্ণ। এই শোল্ডার জয়েন্টের উপরে হালকা গরম সেঁক নেওয়া, এই ৩ টে জিনিস করে যেতে হবে। তারপরে ওষুধ লাগলে ওষুধ খেতে হবে। কিন্তু প্রধানত এই দুটো সুগারটা টেস্ট করাতেই হবে ফ্রোজেন হুম। শোল্ডার যদি নতুন ভাবে হয়। ফোনে একবার দেখি কেউ আছেন। হুম। নমস্কার। হ্যালো? কে আছেন আমাদের সাথে? হ্যালো? এই মুহূর্তে নেই। হুম। তবে আমাদের অনেক প্রশ্ন আছে যেটা প্রচুর কিনা প্রশ্ন জমছে হ্যাঁ, আমাদের। ফেসবুক এবং লাইভ আমাদের থেকে যারা দেখছেন আমরা প্রচুর সরাসরি বলে হ্যাঁ। নিতে পারি। হুম। স্যার, নার্ভের পেন মেডিসিন না, উনি প্রয়োজন। বলছেন নার্ভের পেনে দোলা মেডিসিন প্রয়োজন। ব্যানার্জি। আচ্ছা। হুম। উনি জাস্ট একটা স্টেটমেন্ট করেছেন হুম, মৌসুমী হুম। যে নার্ভের পেনে মেডিসিন প্রয়োজন। আমি এরপর যে ব্যথাটাতে আসবো, হুম। যেটা আমাদের খুব কমন ব্যথা, হুম। ব্যাক পেইন। হুম। হাজার, হাজার মানুষ ভুগছে ব্যাক হুম। পেইনে। ব্যাক পেইনের জন্য মানুষ এক্সারসাইজ করবে, ডাক্তার দেখিয়ে ওষুধ খাবে, নাকি ঘরোয়া কোনো উপায়? কি সমাধান কি ব্যাক পেইনের? ব্যাক পেইনের মধ্যে সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট হচ্ছে, ব্যাক পেইন যদি লোকালাইজড থাকে, অর্থাৎ একটা জায়গাতে থাকে, অধিকাংশ ক্ষেত্রে বলবো, অধিকাংশ ক্ষেত্রে ঘরোয়া চিকিৎসায় সেরে যায়। ব্যাক স্ট্রেচিং, ফিজিওথেরাপি, হালকা গরম সেঁক। কিন্তু কোনো রকম ভাবে ব্যাক পেইন যদি পায়ের দিকে নিচের দিকে নামে, সেটা সামনের দিক দিয়ে হোক পেছন দিক দিয়ে হোক, ওইটা যদি নিচের দিকে ব্যথা নামে অর্থাৎ রেডিয়েট করে, তাহলে ডাক্তার দেখানো অবশ্যই জরুরি।
এবং ব্যাক পেনের সাথে কোনোভাবে যদি পেচ্ছাপ বা পায়খানার কোনো সমস্যা হয়, ইউরিন হোল্ড করতে বা স্টুল কন্ট্রোল করতে বা একরকমভাবে হাঁটতে গিয়ে যদি পায়ের পাতাটা মাটির সাথে লেগে যায়, অর্থাৎ যেটাকে আমরা ট্রিপিং বলি, হুম। এরকম যদি কোনো প্রবলেম হয় বা পাটা উপরে তুলতে অসুবিধে হয়, এগুলোর জন্য কিন্তু অবশ্যই ডাক্তারবাবুর সাথে যোগাযোগ করা উচিত। আচ্ছা। আমি যেটা এর পরের প্রশ্নে যাবো যে স্লিপ ডিস্ক। হুম আরেকটি সমস্যা যেটা প্রচুর হুম লোকজন হুম, ভোগেন হুম। এবং অপারেশন ছাড়া কি এর কোনো ট্রিটমেন্ট নেই না, প্রাথমিক না, অবস্থায় ধরা পড়লে? মানে আছে। মানে আমি বলছি অপারেশনটা লাস্ট একদম। মানে স্লিপ ডিস্কের লাস্ট হচ্ছে অপারেশন। তার অনেকক্ষণ অবধি ওষুধ আছে। লাইফস্টাইল মডিফিকেশন সবচেয়ে ইম্পোর্টেন্ট কি হচ্ছে করব? লাইফস্টাইল মডিফিকেশন এর মধ্যে ৪ টে জিনিস বাদ যাবে। একটা বাদ যাবে ফরওয়ার্ড বেন্ডিং, সামনে ঝোঁকা। একটা বাদ যাবে হচ্ছে হেভি ওয়েট লিফটিং, কোন জিনিস তোলা, ভারী জিনিস। ৩ নম্বর হচ্ছে বারবার সিঁড়ি দিয়ে ওঠানামা করা। ৪ নম্বর হচ্ছে মেঝেতে বসা। এই ৪ টে জিনিস বাদ যাবে। তারপরে যেটা, যে ব্যাক স্ট্রেচিং এক্সারসাইজ সবচেয়ে ইম্পোর্টেন্ট স্লিপ ডিস্কের জন্য কোমরে। নাম্বার 6 হচ্ছে হালকা গরম সেঁক এবং রেস্ট। মানে যখন ব্যাক পেন, লো ব্যাক পেন অ্যাকিউট বেড়ে যায়, হঠাৎ করে বেড়ে গেল, তখন একমাত্র চিকিৎসা হচ্ছে রেস্ট। একদম কমপ্লিট বেড রেস্ট নিলে অধিকাংশ ক্ষেত্রে সারে। তার সাথে নার্ভের মেডিসিন, এবং নার্ভের মেডিসিন এতগুলো স্টেপ ক্রস করার পরেও যদি ওই যে ৩ টে লক্ষণ বললাম, যে পায়ের পাতাটা এরকমভাবে পড়ে গেছে, ওঠানো যাচ্ছে না, পেচ্ছাপ বা পায়খানার মধ্যে কন্ট্রোল চলে গেছে, ইউরিন হোল্ড করা এবং স্টুল কন্ট্রোল করার, বা ওই জায়গার সেন্সেশনের কোনো প্রবলেম হচ্ছে, তাহলে হচ্ছে আমাদের অপারেশনের দিকে যেতে হয়। বেশ। হুম। আমাদের বেশ কিছু প্রশ্ন প্রচুর রয়েছে। প্রশ্ন জমেছে আমাদের। তার শুভাশিস মধ্যে দাস। দেখে নিই হুম, একবার হুম। ফোনে কে আছে, আচ্ছা তারপর বেশ, আসছি আমরা। নিশ্চয়ই। না। না, এই মুহূর্তে নেই। শুভাশিস দাস লিখেছেন, আমার মায়ের বয়স 65, শীতকালে পায়ে ব্যথার প্রবণতা রয়েছে। হাতের আঙুল ভাঁজ করতে পারছেন না। কি করব? হুম, এটা অস্টিওআর্থ্রাইটিস। এটাও অস্টিওআর্থ্রাইটিস, 65 ইয়ার্স এজ হয়েছে। হাতের আঙ্গুল ভাঁজ করতে পারছেন না, শীতকালে জড়তা বাড়ছে, আঙ্গুল স্টিফনেস হচ্ছে, পায়েও ব্যথা আছে। অস্টিওআর্থ্রাইটিসের জন্য ওনাকে একজন অর্থোপেডিশিয়ান বা রিউমাটোলজিস্ট কারোর সাথে ওপিনিয়ন নিতে হবে। ক্যালসিয়াম, ভিটামিন ডি ওনাকে খেতে হবে, ওনার বয়স আন্দাজ করে বলছি। বেশ। বেশ। এবং আমাদেরও বেশ কিছু প্রশ্ন আছে যেগুলো আ আমরা ডাক্তারবাবুর জন্য হুম। রেখেছি। হুম। একবার বলে দিই, আমাদের সাথে আছেন ডক্টর সৌভিক দুবে, হুম। প্রখ্যাত নিউরোলজিস্ট, এবং তার কাছে আমরা যেরকম প্রশ্ন রাখছি সেরকম আপনিও প্রশ্ন রাখছেন ফেসবুক লাইভ থেকে, ফোন থেকে এবং হোয়াটসঅ্যাপ থেকে। আ একটা প্রশ্ন রয়েছে যে ডায়াবেটিক নিউরোপ্যাথি রোগীদের জন্য শীতকালটা কি ঝুঁকিপূর্ণ? ডায়াবেটিক নিউরোপ্যাথি রোগীদের জন্য আমি ৩-৪ টে কথা খুব গুরুত্বপূর্ণ বলবো। এটা হুম। খুব ইম্পোর্টেন্ট একটা কোয়েশ্চেন। সেটা হচ্ছে, প্রথম কথা, ডায়াবেটিসটাকে কন্ট্রোলে রাখুন। ডায়াবেটিক নিউরোপ্যাথি কোনো নূতন রোগ নয়। ডায়াবেটিক নিউরোপ্যাথি পুরোটাই ডায়াবেটিসের আনকন্ট্রোলড থাকার জন্য এবং ডায়াবেটিস ঠিক করে কন্ট্রোল না করার জন্য হয়। সুগার কন্ট্রোলে রাখলে 50% ডায়াবেটিক নিউরোপ্যাথি হবেই না। নাম্বার 2 হচ্ছে পায়ের যত্ন নিন। পায়ের যত্ন নিন মানে কোনো সময় খালি পায়ে হাঁটবেন না। সবসময় জুতো পরে হাঁটুন, বাইরে বেরোনোর সময় জুতো পরবেন। তার কারণ হচ্ছে পায়ের তলায় একবার ঘা তৈরি হলে যদি ডায়াবেটিক নিউরোপ্যাথি থাকে, তাহলে তার কমপ্লিকেশন প্রচুর হয়, অনেক রকমের ঝামেলায় পড়তে পারেন সেটা। আর ৪ নম্বর হচ্ছে, প্রত্যেকদিন রাত্রেবেলায় ঘুমোতে যাওয়ার আগে পা ভালো করে ধুয়ে একটা পরিষ্কার গামছা দিয়ে মুছে তারপরে ঘুমোতে যান। কোনোদিন এমনি হঠাৎ করে বিছানায় ঘুমোতে চলে যাবেন না। আর এর পরে হচ্ছে, ডায়াবেটিস কন্ট্রোল করার পরেও যদি পায়ের তলায় জ্বালা জ্বালা বা ঝিনঝিনি ভাব থাকে, তাহলে তার জন্য হচ্ছে কিছু ওষুধপত্র আছে, সেগুলোতেও কমে ডায়াবেটিক নিউরোপ্যাথি। আমরা ঠিক ১০টা বেজে ৯ মিনিটে চলে এসেছি। হুম। মানে আর কয়েক সেকেন্ড হুম। পরে আবারও আমরা শুধুমাত্র যে ফেসবুক লাইভে দেখবেন তা নয়। আপনারা আমাদেরকে কিন্তু সরাসরি আমাদের ফ্রিকোয়েন্সিতে, অর্থাৎ 100.1 এফএম গোল্ডের যে ফ্রিকোয়েন্সি, হুম। সেইখানেও কিন্তু সরাসরি আপনি চলে আসতে পারবেন। মানে শুনতে পারবেন আরকি। হুম। এবং সেখান থেকে আপনি আমাদের ডাক্তারবাবুকে, অর্থাৎ ডক্টর সৌভিক দুবে আজকে আমাদের সাথে আছেন। তাকে যদি কোন রকম প্রশ্ন করতে চান, ফোনে করতে পারবেন 22488085, হোয়াটসঅ্যাপ করতে পারেন 9903059992, এবং টেক্সট মেসেজও করতে পারেন সেখানে। আমরা সমস্ত প্রশ্ন নিয়ে থাকবো ডাক্তারবাবুর কাছে আপনার সমাধানের জন্য। আর মারাত্মক প্রশ্ন আসছে। মানে এর পরের ঘন্টাটা কিন্তু জমে যাবে রীতিমতো। আমি যা বুঝতে পারছি আমার কাছে দারুণ কিছু প্রশ্ন জমা হয়েছে। আ আর কয়েক সেকেন্ডের মধ্যেই হুম। আমরা কিন্তু সরাসরি চলে যাব আ একেবারে ফ্রিকোয়েন্সি লাইভ দুটোতেই। এবং সেখান থেকে আমরা কিন্তু আ জেনে নেব যে কিভাবে আপনারা আপনাদের
সমস্যার সমাধান করতে পারবেন। না আরো কিছুটা সময় বোধহয় রয়েছে মনীষা। আমরা 10:20 থেকে একেবারে লাইভ আসবো। আচ্ছা, এই হ্যাঁ। নিয়মের কিছুটা পরিবর্তন হয়েছে। নিয়মের আমরা কিছুটা 10:10 পরিবর্তন আসছি না, 10:20 আসছি। তাহলে 20তেই যখন আসছি তাহলে যে প্রশ্নটা এসে জমে আছে সে ধরনের কিছু প্রশ্ন করি। আ একজন প্রশ্ন করেছেন জয়ন্ত দাস। মির্তা 7.5 আর ডি ভেনিজেপ 50 এই দুটো ওষুধ খাই, না হলে ঘুম আসে না। ঘুম আসার বিকল্প উপায় কি? সৌভিকদার খুব প্রিয় সাবজেক্ট আমি জানি। অনিদ্রা নিয়ে প্রচুর কাজ করেছেন, কারণ সৌভিকদার বিরাট একটা জায়গা হচ্ছে কাজের ডিমেনশিয়া। আজকে ডিমেনশিয়া নিয়ে আমরা আলোচনা করছি না, কিন্তু মানে আপনাদের জ্ঞাতার্থে জানাই যে ওয়ার্ল্ড ক্লাস যে রিসার্চ হয় ডিমেনশিয়া নিয়ে, তার মধ্যে সৌভিক দুবে একজন। তিনি ওয়ান অফ দ্য কন্ট্রিবিউটর এই ডিমেনশিয়া নিয়ে রিসার্চে, এবং অদ্ভুত অদ্ভুত ডিমেনশিয়ার বিষয়ে তিনি নিজের রিসার্চের মধ্যে রেখেছেন। কেন ডিমেনশিয়া হয় শুনলে চমকে যাবেন। আমরা ডেফিনেটলি ডিমেনশিয়া নিয়ে আগেও একটা অনুষ্ঠান তার সঙ্গে করেছি, আবারও চাইবো এটা পরে ডিমেনশিয়া করতে। একটা বেশ ক্রমবর্ধমান অসুখ আমাদের চারপাশে। এই যে অনিদ্রা, যেটা আপনার আরো একটা ইন্টারেস্টেড জায়গা কাজ করার, সেটা নিয়ে কিন্তু প্রশ্ন এসেছে। জয়ন্তবাবু চেনেন নাকি আপনাকে? খুব সুন্দর প্রশ্ন এসছে। মির্তা 7.5 আর ডি ভেনিজেপ 50 ওষুধ খান, তাহলে না হলে ঘুম আসে না। ঘুম আসার বিকল্প উপায় কি? আমি ওনার জন্য যেটা বলবো যে ওনাকে ডাক্তারবাবুরা দিয়েছেন তো মিডটা 7.5 এবং ডিভিশন ভেনিজেপ, এই দুটো ওষুধ এমনি এমনি দেবেন না। যিনি দিয়েছেন তিনি অত্যন্ত চিন্তা ভাবনা করে দিয়েছেন। দুটো ওষুধের অদ্ভুতভাবে কোনোটাই ঘুমের ওষুধ নয়। এই দুটো মূলত ডিপ্রেশনের ওষুধ, ডিপ্রেশনের ওষুধ। কিন্তু এদের একটা এক্সট্রা এফেক্ট হচ্ছে এতে ঘুমটা হয়। সেটা যদি ডিভেনিজ প্লেন হয় তাহলে তাতে ঘুমেরটা কম্বাইন করা নেই, কিন্তু ডিভেনিজেপ হলে তার সাথে ক্লোনাজিপাম কম্বিনেশন আছে। তো সুতরাং এই দুটো ওষুধ খেতে হবে। সাথে আমি যেটা বলবো, সন্ধে 7টার পরে বিছানায় যাবেন না। 1 ঘন্টা আগে স্ক্রিন দেখা বন্ধ করবেন, এবং অ্যাটলিস্ট 8 ঘন্টা আগে থেকে মন থেকে সমস্ত রকমের চিন্তা তাড়াবেন, এবং সন্ধে 8টার পর থেকে বেশি জল খাবেন না। এইটা খুব হেলদি স্লিপের একটা খুব ইম্পর্টেন্ট ইস্যু কিছু। কিন্তু ওষুধ ওনাকে চালাতে হবে। ডিভেনিজেপ মিডটা যেমনি বন্ধ করা যাবে না। আচ্ছা, পামেলা বেতাল প্রশ্ন করেছেন, আমার বয়স 37, রান্না করতে করতে বা করার পর ডান হাতের কোড়ে আঙুলটা খুব কাঁপে, ঠান্ডার সময় আর ঘাড়ে খুব টান ধরে। আমি এক্সারসাইজ করি কিন্তু শীতে খুব প্রবলেম হয়। এটা এই যে বলছিলাম, এটা উনি যে প্রবলেমটার কথা বলেছেন, এটাও সার্ভাইকাল রেডিকুলোপ্যাথি। আমাদের এই হাতের সমস্ত নার্ভগুলো এই সার্ভাইকাল স্পাইন থেকেই আসে। তার মধ্যেই কোড়ে আঙুলটার জন্য C81 দিয়ে আসে। আচ্ছা, ওইটা কাঁপছে এবং ওনার অসুবিধে শীতকালে বাড়ছে, মানে ওনার সার্ভাইকাল স্পন্ডাইলোসিস আছে এবং ওনাকে একটু নার্ভের বিশেষজ্ঞ কনসাল্ট করার দরকার। বেশ, আমাদের ফেসবুক লাইভ থেকেও কিন্তু বেশ কিছু প্রশ্ন এসেছে। হুম। তার মধ্যে একটা ফোনও আছে বোধহয়। একটা হুম, ফোন হুম। নিয়ে নি আগে, দেখিনি কে আছে। হ্যাঁ, ফোন আছে আমাদের। বরং ফোনে যাই। হ্যালো, হ্যালো। না, ফোনটা আমরা বরং যখন ফিরছি তখন আমরা ফোনটা আবার নেওয়া শুরু এবং করব। যারা ফোনে আসছেন তারা অনেকেই আসছে আসলে। না, সেজন্য আসছে পাচ্ছেন অনেকে না। হয়তো ফ্রিকোয়েন্সিতে যেহেতু হুম, শুনতে হুম, পাচ্ছেন না, হুম। ফোনটা করছেন কিন্তু ভাবছেন যে সেখানে সরাসরি শুনবেন, তাই ফ্রিকোয়েন্সিতে আমরা যখন আবার আসবো সেই মুহূর্ত থেকে আমরা আবার ফোনটা নিচ্ছি। একজন বলছেন, আমার স্ত্রীর বয়স 55, স্টেজ 3 অস্টিও আর্থারাইটিস, নিয়মিত ওষুধ খায়, মেঝেতে বসতে পারে না। অসুখটা কি লাইফ টাইম, মানে ওষুধটা কি লাইফ টাইম খেতে হবে? মেঝেতে কি আর বসতে পারবে না কোনোদিন? রবিন মান্না, পাঁচলা, হাওড়া থেকে। না, মেঝেতে বসা যাবে না। মানে বসতে পারছেন না থেকেও গুরুত্বপূর্ণ হচ্ছে মেঝেতে বসা যাবে না। আর এজটা মনে হয় 55 বললেন না? হুম, 55 যদি স্টেজ 3 55 এ হয়, ওনার একজন অর্থোপেডিক সার্জনের সাথে কনসাল্ট করা উচিত। কারণ 55 এ স্টেজ 3 অস্টিওআর্থ্রাইটিস মানে এখন মানুষের লংজিভিটি, আমাদের আয়ু বেড়েছে। মিনিমাম 65-70 হয়েছে মিনিমাম। তো সুতরাং 65 অব্দি আরো 10 বছর যদি হেলদি লাইফস্টাইল লিড করতে হয়, তাহলে এই জায়গায় হাঁটু প্রতিস্থাপন করে কিছু করা যায় কিনা তার জন্য অর্থোপেডিক সার্জনের ওপিনিয়ন ওনার নেওয়া উচিত। বেশ, আকাশ দেশাই তিনি বলছেন নেক পেন রেগুলার হয়, এটার জন্য কি করা উচিত? বয়স আমার 26। 26 এ নেক পেন রেগুলারে আমি আপনাকে অ্যাসিওর করতে পারি, এটা যদি কোথাও না রেডিয়েট করে ওপরের দিকে কোথাও, যেরকম ভাবে বলছিলাম যে হাতের দিকে যদি কোথাও না নামে, নিচের দিকে কোথাও না নামে, আপনি জাস্ট ব্যায়াম করবেন, নেক স্ট্রেংথেনিং এক্সারসাইজ করবেন এবং শীতকালটা হালকা গরম সেঁক নেবেন, এতেই হয়ে যাবে। কিন্তু যদি কোথাও রেডিয়েট করে তাহলে বয়স 26 হোক কি 16 হোক কি 40 হোক, যাই হোক না কেন তার জন্য ডাক্তারের উপর পরামর্শ নিতে হবে। বেশ,
আমাদের আরো বেশ কিছু প্রশ্ন আসছে প্রচুর প্রশ্ন আসছে, হুম। আমাদেরও প্রচুর প্রশ্ন আছে। যে প্রশ্নে যাব, যেমন আমরা কথা বলছিলাম যে আস্তে আস্তে নেক পেইন নিয়ে আমরা কথা বলছিলাম, নার্ভের নানা রকম পেইন নিয়ে। একটা পেইনের কথা জিজ্ঞেস করা হয়নি, যেটা নার্ভের পেইন কিন্তু প্রচুর মানুষ ভোগেন, মাইগ্রেন। হুম একটা ভয়ঙ্কর কষ্ট হয় হুম, এবং শীতে মাইগ্রেন বাড়ে। হুম মাইগ্রেনের পেশেন্টরা নানা রকম মিথ রয়েছে, হুম এবং নানা রকম সঠিক জিনিসও রয়েছে হুম। যেগুলো আমরা জানি না। প্রথম হুম। একটা দুটো করে মাইগ্রেন নিয়ে প্রশ্ন হুম। করি। মাইগ্রেনের রোগীদের কলায়, মাইগ্রেন কি প্রচন্ড রকম কলা খেলে খুব মানে মাইগ্রেনের সমস্যা বাড়ে? মানে আমি বলছি মাইগ্রেন অসুখটা ১ম এই যেটা আপনি বললেন আরকি, মাইগ্রেন অসুখটাতে মারাত্মক রকমের মানে মানুষ টু মানুষ ভ্যারিয়েশন আছে। এটাকে আমরা ইন্টার ইন্ডিভিজুয়াল ভ্যারিয়েশন বলি। একজন মানুষের যেটাতে বেড়ে যায় আমার সেটাতে বাড়বে না। আবার আরেকজন মানুষের সম্পূর্ণ অন্য একটাতে বেড়ে যেতে পারে। মাইগ্রেন অদ্ভুত কারণে বাড়ে। কারোর ক্ষেত্রে খালি পেটে থাকলে বাড়ে, কারোর ক্ষেত্রে হচ্ছে অনেকক্ষণ ধরে টিভি দেখলে বাড়ে, কারোর ক্ষেত্রে বাস বা গাড়িতে জানলার ধারে বসে থাকলে ওই হাওয়াতে লেগে যায়, বেড়ে যায়। কারোর ক্ষেত্রে মাথায় শ্যাম্পু করলে বাড়ে, কারোর ক্ষেত্রে চকলেট খেলে বাড়ে, কারোর ক্ষেত্রে রাস্তার জাঙ্ক ফুড খেলে বাড়ে। কিন্তু কমন প্রেসিপিটেটর এগুলোই। আচ্ছা, কার কি ক্ষেত্রে বাড়ছে সেটা বুঝবে কি এইটা করে সে? একদমই হচ্ছে যে ওই মানুষটা নিজেই সবচেয়ে বেশি উপলব্ধি করতে পারেন। আমাদের কাছে যখন রোগীরা আসেন একদম বলেন, "ডাক্তারবাবু সবটাই ঠিক ছিলাম। বিকেল বেলায় একটা কফি খেলাম তারপর থেকেই মাথাটা দপদপ করতে শুরু করল।" মানে এই যে জায়গাটা যে একজন মানুষের স্ট্রেসার কোনটা, প্রেসিপিটেটর কোনটা সেটা হচ্ছে সবচেয়ে ভালো ওই রোগী বোঝেন। এবং মাইগ্রেনটা ওইভাবেই স্ট্রেসার গুলো ডিপেন্ডেন্ট। একেকজন মানুষের একেক রকম হয়। আমরা সবসময় ওইজন্য যখন জেনারেল বলি, তখন বলি যে এই ৬ টা জিনিস আপনি এভয়েড করবেন। তার সাথে ঘুমটা যেন এটলিস্ট রাত্রে বেলায় ৬ থেকে ৮ ঘন্টা হয়। মেক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যাদের ঘুমের খুব অভাব হচ্ছে, তাদের ক্ষেত্রে পরের দিন সকালবেলায় মাইগ্রেনের অ্যাটাক বেড়ে যাচ্ছে। তার সাথে যে জিনিসগুলো বললাম, কোল্ড ড্রিংক, কফি, জাঙ্ক ফুড, এম্পটি স্টোমাক এগুলো সব মাইগ্রেন বাড়িয়ে দেয়। এবং মাইগ্রেনের ব্যথাটাও খুব ইনটলারেবল হয়। তার কারণ একদিকটাতে হতে থাকে, দপদপ হতে থাকে, চোখের নিচটাতে ব্যথা করতে থাকে, বমি ভাব লাগে, অনেক সময় চোখের সামনে ঝিকমিক গা বিভিন্ন গোলায়? রকম গা গোলায়। হুম। নজিয়া বলি আমরা। হুম। আচ্ছা, এই যে মাইগ্রেন হলে কি করবে মৌসুমী? এটাও কিন্তু জানা উচিত প্রত্যেকের, মাইগ্রেন বলো। হলে যেটা করলে সবচেয়ে বেশি লাভ পাওয়া যায় সেটা হচ্ছে মাইগ্রেন হলে ঘরের মানে যদি বাড়িতে থাকেন আরকি, ঘরের সমস্ত লাইট টাইট বন্ধ করে একদম চুপচাপ শুয়ে থাকা। ০.৫ ঘন্টা থেকে ১ ঘন্টা, পারলে ঘুমিয়ে নেওয়া। কারণ হচ্ছে দেখা গেছে যে স্লিপ হচ্ছে সবচেয়ে বড় ওষুধ। বড় ওষুধ মাইগ্রেনের ক্ষেত্রে। ধরুন ১ ঘন্টা বা ১.৫ ঘন্টা একটু ঘুমিয়ে নিলে তারপর ঘুম থেকে উঠলে মাইগ্রেনের ব্যথাটা চলে গেল। সেরকম ভাবে। না হলে ওষুধ খেতে হয়। মাইগ্রেনের কিছু ওষুধ পাওয়া যায় অ্যাকিউট অ্যাটাক কমানোর জন্য। সেগুলো খেতে আচ্ছা। হয়। বেশ। আচ্ছা, অনেক সময় শীতে হুম। পিন এন্ড নিডল অনুভূত হয় অনেকের। হুম। এটা কি নার্ভের সমস্যার হ্যাঁ, কোনো হ্যাঁ, অ্যালার্ম? হ্যাঁ। মানে ২ রকমের হয়। হুম। একটা হচ্ছে যে পিন অ্যান্ড নিডল সেনসেশনটা আমাদের এক্সট্রিমিটি গুলোতে হয়। মানে হাতের এই জায়গাগুলোতে হয়, সামনের দিকটাতে আর পায়ের আঙ্গুলগুলোতে হয়। এটা হচ্ছে এই জায়গাগুলোতে যে রক্তজালিকাগুলো সাপ্লাই করে সেগুলো সরু রক্তজালক। শীতকালে ওগুলো চেপে যায়। সেই কারণের জন্য ব্লাড সঞ্চালন কম হতে পারে। এটাকে আমরা ভ্যাসকুলার পেইন বলি। এটাকে আরেকটা নাম রেনল্ডস ফিনোমেনন। তাদের আবার ঠান্ডা জলে হাত ডোবালে হাত নীল হয়ে যায়। আরেকটা হচ্ছে ঝিনচিন করে, এটা নার্ভে পিন ফোটার মতন লাগে। সেই জায়গাটা হচ্ছে নার্ভের জন্য হয়। তার মানে একটা হলে টনটন করবে, সেটাতে রক্ত সঞ্চালন প্রবলেমের জন্য। আরেকটা হলে পিন নিডলস হবে, সেটা হলে বুঝতে হবে যে ওই জায়গায় শীতে নার্ভগুলো কোনো কারণে কম্প্রোমাইজড হচ্ছে। আচ্ছা, আচ্ছা। বেশ। আচ্ছা, অভিশঙ্কা গঙ্গোপাধ্যায়, ৩৩ বছর বয়স, হাঁটুতে কটকট করে আওয়াজ হয় উঠবোস করলে। হুম। হাঁটুর ব্যথা নেই, এর হুম। কারণ কি? এটাও অস্টিওআর্থ্রাইটিস। এটাও অস্টিওআর্থ্রাইটিস। এই হাঁটুতে কটকট আওয়াজটা হচ্ছে খুব আর্লি সাইন অফ অস্টিওআর্থ্রাইটিস। কিন্তু মানুষ নিচে বসে আছেন, বসা থেকে উঠতে গেলেন, হাঁটুতে একটা কট করে আওয়াজ হলো। ২ টো সিঁড়ি ভেঙে ৩ টে ৪ টে স্টেপ ফেলছেন, তারপরে কট করে আওয়াজ হলো। এগুলো খুব আর্লি সাইন অফ অস্টিওআর্থ্রাইটিস। অভিশঙ্কা কি কোনো ব্লাড টেস্ট করে দেখে নেবে তার ভিটামিন ডি বা ব্লাড কিছু? টেস্ট করানোর দরকার নেই। ওই যে নিয়মগুলো বললাম, নিয়মগুলো উনি মেনে চলুন এবং ওনার জন্যও বলছি একটা এক্সারসাইজ পাওয়া যায়, যেটাতে এই হাঁটুটা স্ট্রং হয়। এটাকে বলে কোয়াড্রিসেপস স্ট্রেংথেনিং এক্সারসাইজ। মানে কোয়াড্রিসেপস মাসলটাকে স্ট্রং করলে হাঁটুটা স্ট্রং হয়। পাটাকে এরকম সোজা করে পাটার এই তালুটাকে এরকম তোলা ছাড়া করলে, পায়ের এটা পাতাটা? পায়ের পাতাটাকে এরকম ভাবে টানবেন, ছাড়বেন নিচের দিকে পাটা তুলে। পায়ের নিচে একটা বালিশ রেখেও করা যেতে পারে। পায়ের পাতাটা টানলেন, ছাড়লেন। তাতে করে হচ্ছে হাঁটুটা অনেকটা শক্ত হয়। হুম। আচ্ছা, কালকের আমরা তো আজকে কথা বলছি নার্ভের বিভিন্ন সমস্যা এবং তার প্রতিকার নিয়ে। কালকের একটা বিশেষ দিন, হ্যাঁ। মানে ডিসাবেল। হ্যাঁ, আগামীকাল আন্তর্জাতিকভাবে একটা দিন পালন করা হয়। আন্তর্জাতিক যে দিনটাকে পালন করি আমরা, যে ইন্টারন্যাশনাল ডে অফ পারসন উইথ ডিসেবিলিটিস, তো সেই দিনটাকে যে পালন করা হচ্ছে, এই দিনটার
বেশ কিছু গুরুত্ব রয়েছে, এবং সেই গুরুত্ব থেকে আপনার কাছে যেটা জানতে চাইবো যে জন্মগত প্রতিবন্ধকতা আহ, কতটা প্রতিরোধযোগ্য, বা এই যে প্রতিবন্ধকতা কি শুধুই শারীরিক হয়, নাকি মানসিকভাবে যে যদি কোনো ডিসেবিলিটিস থাকে সেটাকেও আমরা প্রতিবন্ধকতা বলবো? ঠিকই, মানে যদি শারীরিকভাবে প্রতিবন্ধকতা হয় তার অনেক রকমের কারণ থাকে। তার হুম। মধ্যে একটা হচ্ছে আমাদেরকে খুব গুরুত্বপূর্ণভাবে আমাদের ভারত সরকার, পশ্চিমবঙ্গ সরকার সবাই মিলে এটার পেছনে উদ্যোগী হয়েছেন এবং আগের থেকে আমরা এই জায়গাটাতে এগোচ্ছিও আস্তে, আস্তে। এখনো অনেক কাজ বাকি। সেটা হচ্ছে যে আ মায়েদের যত্ন নেওয়া। হুম। মায়েদের যত্ন নিলে ৬০-৭০% ক্ষেত্রে এই জন্মগতভাবে বিকলাঙ্গ হওয়ার চান্স কমে যায় শিশুদের। আর বাদবাকি যে কারণগুলো আছে তার মধ্যে খুব ছোটবেলায় কিছু ভয়ঙ্কর রকমের নার্ভের রোগ বা অন্য কোনো অ্যাক্সিডেন্ট বা জিনগত কোনো ত্রুটি। জিনগত ত্রুটিটার আমাদের দেশ এখনো সেই রকম জায়গায় যায়নি যে প্রত্যেকটা বিবাহের আগে বা প্রত্যেকটা সন্তান-সন্ততি জন্ম নেওয়ার আগে হচ্ছে আমরা ওটাকে জেনেটিক কাউন্সেলিং করাতে পারি। কিন্তু এইগুলো বাদ দিয়েও আরেকটা বড় জিনিস হচ্ছে মানসিকভাবে বিকলাঙ্গ। মানসিকভাবে বিকলাঙ্গের জায়গাটাতে আমরা এই টার্মটা ইউজ করতে চাই না এখন আর, ব্যবহার করতে চাই না। হুম। কারণ এতে অন্য মানুষকে ছোট করা হয়। হুম। তো এই জায়গাটাতে আমরা আমরা বিশেষ রূপে বিশেষভাবে সক্ষম। চাহিদা বিশেষভাবে সক্ষম, সক্ষম হ্যাঁ। বলি হুম। এবং সেটাই ঠিক, সঠিক হুম। টার্মিনোলজি। তো হুম। এই ক্ষেত্রে ওনাদের আমরা যেটাকে হয়তো আইকিউ বলি, ইন্টেলিজেন্ট কোশেন্ট বলি, আমাদের মনে হয়েছে যে না এটা ইন্টেলিজেন্স বলে। হয়তো আদৌ সেটা নয়। হয়তো আমরাই বোকা, ওরাই বেশি ইন্টেলিজেন্ট। তো যাই হোক, নরমাল যে স্ট্যান্ডার্ডটা ঠিক করা আছে, যে ইন্টেলিজেন্স কোশেন্টের যে স্ট্যান্ডার্ডটা, তার থেকে ওনার একটু কম থাকে। তো সেই কারণের জন্য সেই মানসিক দিক থেকেও তাদের কিছু ব্যবহারগত অসঙ্গতিও থাকে। ব্যবহারগত অসঙ্গতি আমি বলব না এখান থেকে। আমি বলব যে কিছু ব্যবহার যেটা নরমালের থেকে অন্যরকম। কিন্তু কোনটা? মানে অন্যরকম ভাবে তারা সেটাকে অন্যরকম মেটায়। ভাবে তারা, মানে আমি বলছি আমরা যে বৃহৎ অধিকাংশ মানুষ যে নরমাল যেটাকে ভাবছি সেটাও হয়তো অ্যাবনরমাল হতে পারে। ওটা হয়তো ওটাই নরমাল। ঠিক। তো এখন সেই কারণের জন্য নরমাল অ্যাবনরমাল নয়, কিন্তু আমি আশা করব যে আমাদের চিকিৎসা ব্যবস্থা উন্নত হবে যাতে এই আ আমাদের এই যে টার্মিনোলজি গুলো, এই যে কোড গুলো আমাদেরকে সেইরকম ভাবে আর ইউজ কোড করতে হিসেবে না হয়। থাকবে না। রাইট, একদমই রাইট। তাই। ১৯৯২ সালে জাতিসংঘ থেকে ঘোষিত হয়েছিল এই বিশেষ দিনটা, এবং এই দিনটার যে মূল লক্ষ্য সেটা হচ্ছে শারীরিক, মানসিক এবং বুদ্ধিবৃত্তিক এবং সংবেদনশীল যে প্রতিবন্ধকতা, সেই সমস্ত ব্যক্তিদের অধিকার, সুযোগ এবং মর্যাদাকে নিশ্চিত করা। ঠিক। এবং মানে আ গতকাল না, আগামীকাল। আগামীকাল। হ্যাঁ। হ্যাঁ, আগামীকাল ৩রা অর্থাৎ ডিসেম্বর। হ্যাঁ, 3rd ডিসেম্বর। হুম, সেই 3rd ডিসেম্বর বিশেষভাবে বহু জায়গায় এই দিনটাকে পালন করা হয়, ইন্টারন্যাশনাল ডে অফ পারসন উইথ ডিসেবিলিটিস। তাই এটা থেকে আরেকটা প্রশ্ন জানতে চাইবো যে শারীরিক প্রতিবন্ধকতার কথা তো আপনার থেকে শুনছিলাম। মানসিক প্রতিবন্ধকতা যদি কারোর থাকে কোনো রকমে, সেটা নিয়ে তো বিভিন্ন ধরনের মিথ রয়েছে। মিথ, হ্যাঁ। হ্যাঁ, সেটা মানুষ প্রকাশ্যে আনতে চায় না, এবং তাদের মধ্যেও যে একটা প্রতিবন্ধকতা রয়েছে সেটা হয়তো স্বীকারই করতে চায় না। সেটা নিয়ে আপনি কি বলবেন তাদের হ্যাঁ, জন্য? একটা জিনিস ব্যাপারটা হচ্ছে যে মানে ইনক্লুসিভিটি এবং অ্যাকসেপ্টেবিলিটি, অর্থাৎ মানে ওনাদেরকে সবাইকে আমরা আমাদের মতনই ভাবি এবং অ্যাকসেপ্টেবল করতে হবে। মানে যে ব্যাপারটা, যে এই যে একটা কথা বললেন না, যে অনুভূতি বা সংবেদনশীলতার জায়গাটায় ওই মানুষগুলো একটু অন্য রকমের হয়। অর্থাৎ ওরা ঠিক নিজেদের অনুভূতি বুঝতে পারে না, বোঝাতে পারে না। সংবেদনশীলতার জায়গাটাও একটু আদান-প্রদানে সমস্যা হয় এবং অন্যের ভালো খারাপ লাগাটাও ওরা বুঝতে পারে না। তো আমরা যেটা বলতে চাই এখান থেকে, যে এইরকম দিন আসুক যখন সবাই মিলে ১ম বোঝানোর কাজটা, সংবেদনশীলতার কাজটা এই সমাজের বৃহত্তর মানুষ যারা নিজেদেরকে তথাকথিত নরমাল বলে দাবি করছি, তারা আমরা আগে ওদের অনুভূতিগুলো বোঝার চেষ্টা করি। তাহলেই আমার মনে হয় সমস্ত কিছুর সমাধান মানে হবে। পুরো সমাজেরই বলছেন এটা দায়িত্ব, আমার তাই মনে হয়। যে শুধুমাত্র একজন মানুষ বা তার বাড়ির লোক বা তার না, হতে রিলেটিভ পারে না। যারা, হুম, হুম, হুম। আত্মীয়া যারা, আগে শুধুমাত্র কিন্তু তাদের উপরেই কিন্তু এটা বর্তায় না। বর্তায় না, একদমই তাই। আগে বৃহত্তর যারা নিজেদেরকে আমরা দাবি করি আমরা হুম, ঠিকঠাক, হুম। আমাদেরকে আগে বুঝতে হবে তাদের কথা। তারপরে আমি আশা করব যে ওনারা আমাদের কথা বুঝবে। বেশ, বেশ।
আবারও চলে যাব আমরা মূল যে অনুষ্ঠানে ছিলাম, নার্ভে বিভিন্ন পেইন, প্রচুর প্রশ্ন এসে জমা হয়েছে মৌসুমী। ইচ্ছে করছে এই অনুষ্ঠানটা আরো অনেক দূর এগিয়ে নিয়ে যেতে, আমরা জানি না কতটা পারবো। মৃণাল ঘাটাল থেকে লিখছে, আমার হাতের আঙুলের জোর পাই না, জোর করে মুঠো করতে পারি না, আমি ইনস্ট্রুমেন্ট বাজাই, কবজি যেন খাঁজ হয়ে থাকে, এর কোনো উপায় আছে? হুম, এইটা একদমই অন্য ধরনের একটা জিনিস উনি বললেন, যে যদি উনি কি বাজান বললেন, তবলা ইনস্ট্রুমেন্টস বাজাই। ইনস্ট্রুমেন্ট বাজান। অনেকের ক্ষেত্রে দেখেছি আমরা, যারা কোনো পার্টিকুলার একটা কাজ করুন, ধরুন যারা বেশি লিখছেন, যারা তবলা বাজাচ্ছেন, যারা কোনো ইনস্ট্রুমেন্ট বাজাচ্ছেন, তাদের ক্ষেত্রে একটা বিশেষ ধরনের অসুবিধে হয়। যারা হেয়ার কাটিং করছেন, তাদের ক্ষেত্রে দেখা যায় পার্টিকুলার ওই কাজটা করার সময় জোরটা থাকে না এবং আঙুলগুলো বেঁকে যায়। এটাকে আমরা একদম নার্ভের পরিভাষায় একটা নতুন আঙ্গিকের রোগ বলি, ডিস্টোনিয়া। আচ্ছা। অর্থাৎ টাস্ক স্পেসিফিক ডিস্টোনিয়া। অন্য কোনো কাজে সমস্যা নেই। উনি যদি ক্লিয়ার করে লিখতেন, তাহলে হয়তো উনি তাই ভাবছেন, যদি শোনেন উনি বুঝতে পারবেন যে উনি যখন জল খাচ্ছেন তখন কিন্তু জোর থাকছে, উনি যখন বল থ্রো করবেন তখন হয়তো জোর থাকবে, কিন্তু ওই ইনস্ট্রুমেন্ট বাজানোর সময় কিন্তু ওনার অসুবিধে হবে এবং কবজিটা আটকে যায়। উনি যে কথাটা লিখেছেন, এটা কিন্তু একদম একটা সমস্যা। এটাকে আমরা ডিস্টোনিয়া বলি। একটা স্পেসিফিক টাস্কে হয়, ডাক্তার দেখানো দরকার। বেশ, ফোনে সরাসরি চলে যাব। কে আছেন আমাদের সাথে? নমস্কার মৌসুমী দি আর মনীষাদি। বলুন। আমি শঙ্কর বাগ বলছি, মশাট, হুগলি থেকে। ডাক্তারবাবুকে নমস্কার। নমস্কার। আমার প্রশ্ন হচ্ছে, আমরা তো কৃষক বন্ধু, মাঠে কাজ করতে হয়। সেটা হচ্ছে আমরা যখন সমস্যা হচ্ছে মাঠে যখন ধান তুলি, ধান তুলতে দেখা যাচ্ছে ভারী বোঝা হয়ে নিচু হয়ে কাজ করতে হয়। যখন নিচু হয়ে কাজ করে বোঝা তুলছি, বর্তমানে দেখা যাচ্ছে পা থেকে শিরায় টান ধরে হাতে পর্যন্ত ব্যথা হচ্ছে। এইটা কি করা যায় যদি একটু বললে ভালো হয়। শুনতে থাকুন। শিরাটানের প্রশ্নে আমরা আসবো, তখন সেই প্রশ্নের উত্তর নেব। হুম। পরের প্রশ্নে চলে যায়। সুমন কল্যাণ প্রধান এগরা থেকে প্রশ্ন করেছেন, আমার স্ত্রীর অনেকক্ষণ দাঁড়িয়ে রান্না করলে পায়ে ব্যথা হয়, তাহলে কি গ্যাস ওভেন নিচে নামিয়ে রান্না করলে মানে সুবিধাজনক হাঁটু হবে? মুড়ে বসে, যেটা Yes, আগেকার একদম। দিনে ছিল। হাতু মুড়ে বসে বা কোনো একটা ছোট চৌকির উপর বসে গ্যাসের লেভেলটাকে নিচে নামিয়ে রান্না করাটা হচ্ছে সবচেয়ে ভালো। বেশ, এবার যে প্রশ্নে আসবো কিন্তু আপনার সেক্ষেত্রে কাছে। তো অনেকের পা মুড়ে বসাটাও বারণ। না, পাটা এমন ভাবে থাকবে চৌকিটা, যাতে পাটা 90 ডিগ্রির বেশি বেন্ড না হয়, হুম। তাহলেই ঠিক আছে। পা 90 ডিগ্রি অব্দি বেন্ড হলে প্রবলেম নেই। বেশ। একটা বড় প্রশ্ন এসছে, অন্নপূর্ণা দালাল করছেন নালিকুল হুগলি থেকে। হুম। লিখছেন, আমার কিছুদিন আগে স্পাইনের একটা অপারেশন হয়েছে, এছাড়া আমার হাঁটুর প্রবলেম আছে। হাঁটু ডাক্তারবাবু রিপ্লেসমেন্ট করতে বলেছেন, কিন্তু 5 বছর পর আমার হাঁটুর যন্ত্রণা হয় প্রচুর। আমি প্যারাসিটামল খাই, ডাক্তারবাবু যন্ত্রণার ওষুধ খেতে বারণ করেছেন। প্যারাসিটামল খেলে যন্ত্রণা কম থাকে। এটা আমি ডাক্তারবাবুকে বলতে চাই যে আমার কি প্যারাসিটামল রেগুলার খাওয়া উচিত? আমি পেইনকিলার খাই না। যদি এটুকু বলেন, তাহলে 5 বছর বাদে আমার হাঁটুর অপারেশন করতে বলেছেন ডাক্তারবাবু, এখন বারণ করেছেন। তাই এই প্রশ্নটা, যে যন্ত্রণার জন্য আমি কি প্যারাসিটামল খেতে পারি, সেফ ওষুধ? দেখুন, মানে পেন কিলার যতগুলো আমাদের বাজারে আছে আর কি, তাদের মধ্যে সবচেয়ে সেফ প্যারাসিটামল, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু আমি বলছি, এই যে প্যারাসিটামলও টানা প্রত্যেকদিন 5 বছর খেয়ে যাবেন, তারপরে 5 বছর পরে অপারেশন হবে, এটাও ঠিক কথা নয়। আমি আপনাকে সাজেস্ট করব, আপনি কোনো টপিক্যাল স্প্রে ইউজ করুন, যেটাতে অনেক বেশি উপকার পাবেন ওই প্রত্যেকদিন প্যারাসিটামল খাওয়ার থেকে। অ্যাভয়েড করাই বেটার। বেশ। ফোনে বন্ধু আছেন। নিয়ে কে নিন। আছেন? নমস্কার। হ্যাঁ, হ্যাঁ, আমি বলুন। বাউরিয়া বোলখালি থেকে শান্তনু ঘোষ বলছি। বলুন। হ্যাঁ, ডাক্তারবাবুকে নমস্কার। নমস্কার। আচ্ছা ডাক্তারবাবু, আমি 10 বছর আগে গলব্লাডারে পাথর অপারেশন হয়েছিল। হুম, হুম। এখন 10 বছর পরে পাহাড় যন্ত্রণায় গা হাত ব্যথা থাকে। ডাক্তার বলে নার্ভের রোগ এটা। সবসময় কি ওষুধ খেয়ে যেতে হবে? না বাবা, এটা 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 যা বলছি, এইটা কিন্তু গল ব্লাডারের সাথে এই ব্যথার আর কোনো সম্পর্ক নেই। হ্যাঁ, এটা আমি শুনেই বলছি, আপনাকে না দেখে। এটা হচ্ছে গল ব্লাডারের সাথে সম্পর্ক নেই। আমি আপনার গলা শুনে যেটা মনে হলো, আপনি খুব স্ট্রেসে থাকেন। আমার দুটো জিনিস বলার এখান থেকে, এই মাধ্যম থেকে, সেটা হচ্ছে ব্যথা, সারা গায়ে ব্যথার প্রধান কারণ কিন্তু হচ্ছে মানসিক চাপ এবং মনের বিষণ্ণতা, অর্থাৎ মন খারাপ থাকা। এবং এই দুটোকে কিন্তু আগে যত্ন নিন, মনের যত্ন নিন, মনের চাপ কমান, তাহলে দেখবেন ব্যথার অনেকাংশ কমে যাবে। সারা শরীরে ব্যথা সাথে কিন্তু গলব্লাডারের অপারেশনের সম্পর্ক নেই বাবা কিছু। আচ্ছা, প্রশ্ন পরপর আসছে। যে পায়ের প্রশ্ন আমরা অ্যাঙ্কেলে একটু আগে ফোনে পেয়েছিলাম, সেটা নিয়ে বিশ্বজিৎ যদি বলেন। মুখার্জির প্রশ্নে যাব। ওনার- পায়ের অ্যাঙ্কেলের নিচে একটু ফুলেছে, ব্যথা আছে, হুম। 58 বছর বয়স, কি হুম। করব? পায়ের অ্যাঙ্কেলের নিচে যদি ফোলে, পায়ের জয়েন্টের 58 বছর বয়সে, এগুলো মোস্টলি মেকানিক্যাল পেইন হয়, আর্থ্রাইটিসের মতন বড় সমস্যা নয়।
একটু হট কোল্ড কম্প্রেশন করবেন, প্যারাসিটামল খাবেন, দিন 5 মধ্যে না কমলে ডাক্তারবাবু দেখাবেন। বিপ্লব ঘোষ, একটানা বসে থাকলে কোমরে অস্বস্তি হয়, হুম। 1-2 ঘন্টা বসে পড়ালে এটা লক্ষ্য করেছি। মানে আমার মনে হয় উনি হুম। টিউশন পড়ান বা আমরা স্কুলে। আমরা কিন্তু এটা আলোচনা করেছি যে হুম, বসে থাকলে হুম। কিভাবে যত্ন নেওয়া উচিত হুম। প্রফেশনাল হ্যাজার্ডের মধ্যে। আরো একবার যদি এক লাইনে ওনাকে মানে বলে দেন। আমি এক লাইনে বলবো হচ্ছে, উনি যখন স্ট্রেট বসবেন, স্ট্রেট হয়ে বসুন এবং মাঝে মাঝেই টাইম পেলে ব্যাক স্ট্রেচ করবেন। সামনে ঝোঁকাটা, ফরওয়ার্ড বেন্ডিংটা অ্যাভয়েড করবেন। আচ্ছা, এই ব্যাক পেনের জন্য হুম, আমাদের শোয়ার যে পশ্চার হ্যাঁ, বা শোয়ার সময় যে হুম, আগেকার দিনে যে হুম। গদি থাকতো বা হুম। এখনকার যে গদি, হুম। সেটা কি মেনটেন মানে করবে? আমি বলছি যে মানে এই জায়গাটাতে ওই যে আপনাকে যে কোশ্চেনটা করেছিলেন না হুম। দিদি, যে সারাদিন ওই রকম খাটাখাটনির হুম, পরে হুম। ওনাদের সবচেয়ে বড় সুবিধে এটার সাথে রিলেটেড, আপনার এই কোশ্চেনটার সাথে, যে শক্ত বিছানা হচ্ছে অনেক অনেক ভালো এই নরম গদিওয়ালা বিছানার থেকে। মানে তাহলে সুতরাং কি সরাসরি তক্তপোষের উপর শুতে পারবে? সরাসরি না, জাস্ট একটা ছোট্ট মানে কাপড়কে ভাঁজ করলে বা একটা ছোট তোষক যেটুকু হয় ওইটুকুই ইম্পর্টেন্ট। এবং ওনাদের ক্ষেত্রে আমি বলি, মাঠে ঘাটে যারা কৃষক ভাইরা আমাদের কাজ করেন তাদের জন্য প্রত্যেকদিন শীতকালটাতে যেটা করুন, ঘাড় এবং কোমরে হালকা গরম সেঁক নিন এবং প্রত্যেকদিন বাড়ি ফিরে সামনে ঝোঁকারটাকে কম্পেনসেট করার জন্য, মানে ওটাকে কাটানোর জন্য পেছন দিকে ঝুঁকুন এবং পেছনের ব্যায়ামগুলো করুন, ব্যাক স্ট্রেচ এক্সারসাইজ গুলো করুন। ফোনে কি কেউ আছেন না? ফোনে আছেন? আছেন। আচ্ছা, হ্যালো। কে? হ্যাঁ, হ্যাঁ, শুনছি, বলুন। বলুন। হ্যালো, হ্যাঁ, বলুন। মৌসুমীজি, মনীষা দি, বলুন, নমস্কার। হুম। ডাক্তারবাবুকে হুম, হুম, নমস্কার জানাই। বেলগড় থেকে লক্ষ্মী মজুমদার বলছি। লক্ষ্মীদি বলুন। বলুন। হুম, দিদি, এই ডাক্তারবাবু, আপনার কাছে একটা আমার দুটো প্রশ্ন আছে। হুম, হুম, আমার নার্ভের সমস্যা, হ্যাঁ, হুম, হুম, আমি নার্ভের ডাক্তার দেখাই। হুম, নার্ভের ডাক্তার দেখিয়ে তারা আমাকে ওষুধ দিয়েছে, হুম, কিন্তু আমার হাঁটু হাঁটু মানে বা হাঁটুটা আমার ফুলো আছে, ব্যথা, আমার হাঁটতে গেলে ব্যথা করে। হুম, হ্যাঁ, এটা একটা। সে আরেকটা? আমাকে হুম, হচ্ছে ওষুধ লিখে দিয়েছে, হুম। ব্যথার ওষুধ। সে বলেছে হুম, যে 8খানা ওষুধ খেতে হবে, এর বেশি ওষুধ খাওয়া বন্ধ। কিন্তু আমার তবুও আমি বন্ধ করে দিলাম। হুম, আর ক্যালসিয়াম লিখে দিয়েছে। ঠিক, ঠিক। ক্যালসিয়াম বলছে যে 1 মাসের আগে 1 মাসের বেশি খেতে পারবে না। ঠিক। হ্যাঁ, কিন্তু হ্যাঁ, ঠিকই বলেছেন। বলুন, আপনার প্রশ্ন বলুন। হুম, হ্যাঁ, 1 মাসের বেশি লক্ষ্মীদি ক্যালসিয়াম প্রশ্নটা খেতে পারবে বলুন। না। হুম, বলছি যে আমার মানে এই ব্যথাটা আর রগের উপর রগ উঠে যায়, হ্যাঁ, হুম, তখন আমি একদম হাঁটতে আমার মনে হয় কি ভীষণ কষ্ট হয়। তারপর পা ঝাড়া দিই, হুম। দিতে দিতে তারপর আমার রগটা তারপর ঠিক হয়। হুম। কিন্তু কি করে আমার এগুলি মানে হবে, মানে এইটা ব্যথাটা এইটা কি মা করে? বুঝেছি। এইটা আপনার যেটা আছে, বাঁ হাঁটুটাতে অস্টিওআর্থ্রাইটিসটা একটু মানে এগিয়ে গেছে তার স্টেজটা। এবারে ডাক্তারবাবু যেটা বলেছেন ঠিকই, এইটা ক্যালসিয়ামটাকে টানা, আমি আগেও বলেছি ক্যালসিয়াম, ভিটামিন ডি এগুলো টানা খেলে মুশকিল হয়। ওইজন্য ডাক্তারবাবুরা বলেন 1 মাস দেন, 1 মাস গ্যাপ রাখেন, বা 2 মাস দেন, 1 মাস গ্যাপ রাখেন, 2 মাস দেন। উনি যেরকম ভাবে বলেছেন খান, এবং এটাও একদম ঠিক কথা যে আপনার পুরোটা এই মুহূর্তে হাঁটুর যা শুনে মনে হলো শুধু ওষুধে কমবে না। আপনি ওই যে নিয়মগুলো বলেছি, নিচে বসা বন্ধ করুন, সিঁড়ি দিয়ে ওঠানামা বন্ধ করুন, একসাথে 5 থেকে 7 মিনিটের বেশি দাঁড়িয়ে থাকবেন না। তাহলে কিন্তু প্রবলেম হবে, হাঁটু ভাঁজ করবেন না বেশি। আমাদের ফেসবুক লাইভ যারা জয়েন করেছেন তাদের জানাই যে আজকের যে বিষয়, সে বিষয় হচ্ছে শীতকালে নার্ভের বিভিন্ন ধরনের যদি কোনো রকমের ব্যথা থাকে, কোনো রকম সমস্যা, হুম। সেটা নিয়ে আপনি আসতে পারেন। হুম। 100.1 FM গোল্ডের অফিসিয়াল পেজ থেকে আপনি আমাদেরকে সরাসরি দেখতে পাচ্ছেন ফেসবুক লাইভে, এবং আকাশবাণী কলকাতার যে পেজ রয়েছে সেখান থেকেও কিন্তু হুম। সরাসরি আপনি আমাদের দেখতে পাচ্ছেন। এছাড়া ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার এই দুটো তো রয়েছেই। ডক্টর সৌভিক দুবে, প্রখ্যাত নিউরোলজিস্ট, তিনি কিন্তু রয়েছেন আজ আমাদের বিশিষ্ট অতিথি হিসাবে। মৃণাল ঘাটাল থেকে লিখেছিল না, ইনস্ট্রুমেন্ট বাজায়। মৃণাল এইমাত্র জানিয়েছে, ঠিকই বলেছেন, উনি তবলা বাজান। হ্যাঁ, এবং উনি জানতে চেয়েছেন আপনাকে দেখাতে চান এই মুহূর্তে উনি কিভাবে সেটা করতে সেটা পারেন। কিন্তু শুধু, এখানে আরো অনেকে অনেকের লিখেছেন প্রশ্ন, যে অনেকে appointment জিজ্ঞেস করেছে কিভাবে আপনাকে পাবেন। দেখাতে চান। বাঙ্গুর ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্সের অনলাইন ওপিডি টিকিট করে মঙ্গলবার দিন চলে আসতে বলবেন, আমি থাকবো, দেখে দেবো। বেশ, মানে ওনার ওপিডি ডেট মঙ্গলবার, সুতরাং মঙ্গলবার দেখাতে পারবেন। আর কথা ঘোষ, হুম। তিনি বলছেন, অনেকবার লিখেছেন হ্যাঁ, কথা, একই ভাবছেন যে মেসেজ অনেকবার, আমার ভাবছেন কেন মেসেজ বলছি একবারও না। পড়ছে না, তাহলে আমি মেসেজটা অনেকবার সরাসরি লিখি। বলে দিই, হুম, আপনি শুনে নিন। সেটা হচ্ছে, আমার মায়ের প্রচন্ড শোল্ডার হ্যান্ড ব্যাগ হয়, হুম, কি হুম। করা উচিত? হুম। আহ, কেন হচ্ছে বলা যাবে? হুম। মায়ের বয়স 65,
মায়ের বয়স 65। এই শোল্ডার হ্যান্ডব্যাগটা কি? মানে শোল্ডার হ্যান্ডব্যাগ মানে উনি যেটা বোঝাতে চেয়েছেন, আমি যেটা মনে হচ্ছে আমার, যে শোল্ডার তার সাথে হ্যান্ড তার সাথে ব্যাক। ব্যাগ। আচ্ছা। এই ধরনের পেন গুলো মা বলছেন যখন বয়স ওই 60 অ্যারাউন্ডই হবে, 65 বলেছেন। 65 এই ধরনের ব্যাপারগুলোতে প্রথমেই যেটা লক্ষ্য রাখা উচিত সেটা হচ্ছে যে সুগার আছে কিনা, সুগার থাকলে তার চিকিৎসা করা, ছোট ছোট কোনো স্ট্রেস হচ্ছে কিনা, ছোট ছোট ট্রমা, মাইক্রো ট্রমা আমরা বলি, রান্না করতে গিয়ে, খুন্তি নাড়তে গিয়ে, বারবার ধরে কোনো কাপড় নিংড়াতে গিয়ে, সেগুলো হলে বন্ধ করতে হবে। আর ঘরোয়া চিকিৎসার মধ্যে প্রত্যেকদিন হাতটাতে একটু হালকা করে তুলে নামিয়ে যে এক্সারসাইজ করা এবং হালকা গরম সেঁক নেওয়া, এটা করতে হবে, তাহলে অনেকটা ঠিক থাকবে। আচ্ছা, তারপর ডাক্তারের সঙ্গে তারপর পরামর্শ ডাক্তারের নেওয়া সাথে যা পরামর্শ করার সেটা নেওয়া। করবেন। হুম। শুভঙ্কর দাস লিখছেন, শীতকালে পাশ ফিরে একটু কিছু কাজ করলে হুম। একটা টান লাগে, আবার সোজা হলে ঠিক হয়। হুম। এটা কি নার্ভের জন্য হচ্ছে? না, এটা মনে হচ্ছে না, এটা ওই মানে মাসল Muscle স্ট্রেস থেকে stress হচ্ছে। থেকে হ্যাঁ, হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ। বেশ। বেশ। প্রচুর আরো বেশ কিছু হ্যাঁ, প্রশ্ন রয়েছে প্রচুর আমাদের। প্রশ্ন রয়েছে। আমাদের ঝুলিতেও যেন প্রশ্ন রয়েছে, ঠিক তেমন হুম। ফেসবুক লাইভ, হুম। আমাদের ফোন সবকিছুতে যে রয়েছে। প্রশ্নটায় আরেকবার যাওয়ার ইচ্ছে আছে আমার, হুম। মৌসুমী ঠিক আরেকবার না, আমরা এটা নিয়ে হুম। খুব একটা আলোচনা করিনি। হুম, হুম, কি শিরায় টান, হুম। শীতকালের একটা মারাত্মক সমস্যা। হুম, ঘুমের মধ্যে শিরায় হুম। টান ধরে, হুম। অনেকের অনেকক্ষণ না হাঁচলে হুম, কমে না, হুম। কারোর প্রচন্ড একভাবে বসে যন্ত্রণা থাকলে হয়, হুম। পাটা একদম ঝুলিয়ে। আমরা যেটাকে পায়ের হুম। ডিম বলি, সেই হুম, জায়গাতে হুম। শিরাতে উঠে গেলে ভীষণ ব্যথা হয়, হুম। এবং পরের দিনও ব্যথাটা একটু হুম। থাকে। হুম। এই যে শিরায় টান, হুম। এটা তো ধরলে কি করতে হবে আমরা জানি, মাসাজ করতে ঠিক, হবে, মাসলে ঠিক। করতে হবে। শিরায় টানটা আমরা অ্যাভয়েড করব কি করে? করবো কিভাবে? ম্যাগনেসিয়াম কমে গেলে কি এটা হয়? রাইট, একদম। এটা হচ্ছে, এটাকে ক্র্যাম্প বলি আমরা আমাদের পরিষেবাতে। ক্র্যাম্পের প্রধানত 4 টে কারণ। প্রধানত আমি বলছি, প্রথম কারণ কমন সবচেয়ে ডিহাইড্রেশন। হুম। মানে জলটা ঠিকঠাক ভাবে খেতে হবে। জল কম খেলে ক্র্যাম্প হয়, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম ডেফিসিয়েন্সির জন্য। 3 নম্বর হচ্ছে ভিটামিন ই ডেফিসিয়েন্সির জন্য। ভিটামিন ই ডেফিসিয়েন্সির জন্য। 4 নম্বর হচ্ছে যদি কোনো মাসল বা নার্ভের রোগ থাকে। কিন্তু আগে এই 3 টে বাদ দিয়ে। আগে হচ্ছে যে আমার শরীরে ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম ঠিক আছে, জল আমি ঠিকঠাক খাচ্ছি এবং ভিটামিন ই আমার অ্যাডিকুয়েট আছে। তারপরেও যদি অসুবিধে হয় এবং পার্টিকুলারলি হাঁটতে গেলে যদি ক্র্যাম্প হয়, হাঁটতে গেলে কিছু দূর আমি চললাম, 5 মিনিট চলার পরে ক্র্যাম্প শুরু হলো, সেটা কিন্তু বেশি খারাপ লক্ষণ দেন রেস্টে ক্র্যাম্প হওয়ার থেকে। মানে রেস্টে ক্র্যাম্প হওয়া বেটার, সেগুলো হচ্ছে সহজ কারণগুলো। কিন্তু আচ্ছা। হাঁটতে গিয়ে ব্যথা হলে, একটু হাঁটার পর হাঁটতে পারছি না, একটু বসতে হচ্ছে, এই ধরনের পেনগুলো নার্ভের পেন ইউজুয়ালি। তাহলে কি ম্যাগনেসিয়ামের ওষুধ খেতে হবে? আমি বলছি ক্যালসিয়ামের সাথেই থাকে, ক্যালসিয়ামের ট্যাবলেটগুলোর সাথেই ম্যাগনেসিয়াম থাকে। দেওয়া ম্যাগনেসিয়াম থাকে। মাইক্রো এলিমেন্ট অল্পই দরকার হয়, খুব বেশি জল ম্যাগনেসিয়াম। খাওয়াটা বেশি প্রয়োজন। জলটা হাইড্রেট আর করাটা খুব যখন দরকার। শিরায় টান ধরবে হুম। তখন কি করব? জাস্ট মানে মাসল স্ট্রেচিং, হালকা করে মাসলটাকে একটু রিল্যাক্স করানো এবং একটু হালকা গরম সেঁক দেওয়া, এই আচ্ছা, তাতেই বেশ। কেটে শিরায় যাবে, টান কেটে ধরাটা যাবে। কমবে। একটা হ্যাঁ। প্রশ্নও ছিল, হুম। শঙ্কর বাগ বোধহয় হুম, প্রশ্ন হুম, করেছিলেন হুম, শিরায় টান ধরা। মশার থেকে। আচ্ছা, এই যে আমাদের পায়ে ব্যথা নিয়ে কথা হলো বা হুম, পায়ের টান ধরা নিয়ে হুম। কথা হলো, হুম, ভেরিকোজ ভেন, হুম, হুম। এটা এখন মানে আমরা আগে যদিও এটা খুব একটা শুনিনি, কিন্তু এখন দেখা যাচ্ছে হুম, প্রায় এই টার্মটা শোনা যায় হুম। যে পায়ের সমস্যা বা এই যে ভেরিকোজ ভেন, হুম। যেটা পায়ে মূলত হয়তো বেশি দেখা যায়, ঠিক। সেটা কি বা আমি- সেটা থেকে প্রতিকার কি? আমি মানে খুব ছোট করে বাংলায় বুঝিয়ে বলে দিচ্ছি যে ভেরিকোজ ভেনটা এটা সত্যি শিরা, মানে এটা নার্ভ নয়, এটা শিরার অসুবিধে, এটা নার্ভের প্রবলেম নয়। কি হয়, আমাদের পা থেকে যে আমাদের ভেনগুলো আমাদের হার্টে রক্ত নিয়ে আসে, সেই ভেনগুলোতে ভালভ আছে চেক করার মতো, অপরে ব্লাডটা চলে আসলে ভালভটা ক্লোজ হয়ে যায়। অনেক সময় এই ভালভগুলো ক্লোজ হতে পারে না, তার ফলে আমাদের যে শরীরের নিম্নাংশ থেকে যে রক্তটা ওপরে আসবে, হার্টে আসবে, সেটা আসতে গিয়ে আবার নিচে জমে যায়। সেই কারণের জন্য শিরাগুলো ফুলে ফুলে ওঠে, এটাকে ভেরিকোজ ভেন বলে। ভেরিকোজ ভেন সবচেয়ে বেশি, এটাও একটা প্রফেশনাল হ্যাজার্ড, যারা অনেকক্ষণ রাস্তায় দাঁড়িয়ে কাজ করেন বা অনেকক্ষণ দাঁড়িয়ে থাকে যাদের কাজ করতে হয়। আমি সবচেয়ে বেশি দেখেছি আমাদের সম্মানীয় যারা ট্রাফিক সার্জেন্ট আছেন, তাদেরকে ঘন্টার পর ঘন্টা রাস্তায় দাঁড়িয়ে কাজ করতে হয়, ট্রাফিক সিগন্যাল মেনটেন করতে হয়, ওনাদের মধ্যে ভেরিকোজ ভেন প্রচন্ড বেশি। চাষি ভাইদের মধ্যেও প্রচন্ড বেশি, ওনাদের এটা প্রফেশনাল হ্যাজার্ড হিসেবে হয়। তাই আমি বলবো একসাথে অনেকক্ষণ দাঁড়ালে অসুবিধে আছে, ভালভের ইনকম্পিটেন্সের জন্য হতে পারে। এমনি ভেরিকোজ ভেনে খুব বেশি পায়ে ব্যথা বাদ দিয়ে কিছু হয় না, আর পায়ের তলার একটু স্কিনের কালার চেঞ্জ হয়, কসমেটিক একটু প্রবলেম হয়, এ বাদ দিয়ে কিছু হয় না। কিন্তু মেন যেটা সমস্যা, এটা ইনফেকশন হয়ে যায়। ইনফেক্টেড হয়ে গেলে, ইনফেকশন এর মধ্যে থেকে ঢুকে যে আলসার হয়, স্ট্যাসিস আলসার বলি আমরা, সেখান থেকে রক্তে ইনফেকশন ছড়িয়ে গেলে সেটা ফ্যাটাল হতে পারে। আচ্ছা,
আপনি এইমাত্র ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ভিটামিন ইর কথা বলেছেন। যার প্রশ্ন ছিল তিনি জানতে চেয়েছেন ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ভিটামিন ই ডোজ কি হবে? ক্যালসিয়াম তো ফিক্সড ডোজে পাওয়া যায়। ক্যালসিয়াম ট্যাবলেট বললেই যেকোনো এখন মানে রেজিস্টার্ড মেডিকেল দোকানে দেয়। আর ভিটামিন ই 400 করে পাওয়া যায়। আচ্ছা। আরেকজন বলছেন ফেসবুক লাইভে, হুম। বলছেন আমার 26 বছর ডায়াবেটিস, হুম, আমি হুম, 19 বছর ইনসুলিন নিচ্ছি, হুম, নিউরোপ্যাথি হয়ে গেছে। হুম। তো আমি কি আমি করবেন? আলোচনা করেছি। হুম। আগে এটা আমি ডিটেইলসে বলেছি। একদম। যে ডায়াবেটিক নিউরোপ্যাথিতে সবচেয়ে ইম্পোর্টেন্ট সুগার কন্ট্রোলে রাখতে হবে। ইনসুলিন যেমন নিচ্ছেন নিন। পায়ের যত্ন, খালি পায়ে বেরোবেন না। আবার রিপিট করছি, প্রত্যেকদিন রাত্রেবেলা ঘুমোতে যাওয়ার আগে হালকা গরম জলে পাটাকে ভালো করে ধুয়ে 10 মিনিট ধরে ধুয়ে পরিষ্কার গামছা দিয়ে মুছে তারপরে বিছানাতে যান, পা ভালো থাকবে। একটা ক্ষণের জন্য কিন্তু খালি পায়ে হাঁটা যাবে না। শিবানী ভট্টাচার্য প্রশ্নটা করেছিলেন। হুম। ফোনে নিরূপ আছেন কেউ রায়- সরাসরি? আ, না, রেডিও ফোনে সেটে- ফোনে ফোনের ফিডব্যাক আসছে। রেডিও সেটটা মিউট ভলিউমটা করুন। কিন্তু মিউট করে তারপরে আসতে হবে হুম। আমাদের সাথে কথা হ্যাঁ। বলার জন্য। হুম। হ্যাঁ, তো আমাদের নিরূপ রায় হুম। বলেছেন আমার প্রশ্নটা একটু জানাবেন। নিরূপবাবুকে আমি যদি শুনে থাকেন একটু অনুরোধ করব যদি আরো একবার প্রশ্নটা পাঠান। এত প্রশ্ন ঢুকেছে আজকে আপনার প্রশ্নটা আমি খুঁজে পাচ্ছি না। যদি আরেকবার একটু আপনার প্রশ্নটা লিখে দেন। হুম, প্রচুর থ্যাংক ইউ মেসেজও ঢুকছে কিন্তু হ্যাঁ, এটা জানিয়ে রাখা উচিত। এবং আপনি যা বলছেন তারা প্রত্যেকেই বলছেন হ্যাঁ ডাক্তারবাবু ঠিক বলেছেন, আমার মায়ের এটা হয় বা আমার এটা হয়, এই প্রবলেমটা হয়। ফোনে আচ্ছা। চলে যাই আরেকবার। সরাসরি কে আছেন Mixed আমাদের as সাথে? আচ্ছা, হ্যালো, হ্যাঁ হুম, বলুন। শুনছি। দিনকর বলছি, আমতলা জয়রামপুর থেকে। বলুন। হ্যাঁ, বলছি আমার ওয়াইফের হুম, 30 বছর আগে পড়ে গেছিল। হুম, হুম, তখন আমরা অত কিছু বুঝতে পারিনি। হুম, আমরা ওই ব্যথা যন্ত্রণা ওষুধ খাইয়ে ঠিক হয়েছিল। হুম। তারপর প্রায় যন্ত্রণা হতো পায়ে। হুম। গত বছর এত যন্ত্রণা হতো যে বিছনা কোথায় বাবা, সহ্য কোথায়? হয়ে যেত। যন্ত্রণাটা কোথায় হতো? কোমরে, আচ্ছা, 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 কোমরে ওই মাঝখানটা। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ। হ্যাঁ। তারপর ডাক্তারবাবু ডাক্তারকে দেখাতে বললো এমআরআই করতে। এমআরআই তে রিপোর্টে যা এলো হুম। যে বছর মানে আগে কোনোদিন পড়ে গেছিল। হ্যাঁ, হ্যাঁ। হাড়ের ডাক্তারকে দুজনকে দেখানো হয়েছিল, কিছু করতে পারেনি। তারপর আমরা ঠিক। নার্ভের ডাক্তার দেখিয়ে মোটামুটি এখন ঠিক আছে, ভালো আছে। একদমই তাই। পড়ে গিয়ে হ্যাঁ। পুরোনো জায়গা থেকে আমি আপনাকে বলে দিচ্ছি, কোনো সময় ভার্টিব্রাল বডিতে অর্থাৎ আমাদের মেরুদণ্ডের হাড়ে কোথাও ছোটখাটো ফ্র্যাকচার থাকতে পারে বা কম্প্রেশন কোলাপস থাকতে পারে। ওগুলো নিজের থেকেই বাবা ঠিক হয়ে যায়। ওগুলোর জন্য আলাদা করে আর অপারেশন লাগে না বা বড় কিছু চিকিৎসা লাগে না। অপারেশন করতে আমার অনেকেই বারণ করেছিল, হয়তো পরবর্তী ক্ষেত্রে নাও ঠিক হতে এটা পারে। এটা বড় কোনো অসুবিধা হবে না। বেশ, আমাদের বলছি- ফেসবুক লাইভের একটা সুতপা প্রশ্ন মৈত্র, রয়েছে। হুম, হ্যাঁ হুম, মানে উনি প্রশ্ন করেছেন হুম। যে দীর্ঘ 3 বছর ধরে লেফট গ্রেইন জয়েন্টের প্রবলেমে ভুগছি। হুম, পা ভাঁজ করে আসন করে বসলে প্রবলেম বাড়ে। হুম। বেশিক্ষণ পা ছড়িয়ে বসতেও পারি না। হুম। গাড়ির সিটে বা টোটোয় বসলে থাই মাসেলে কষ্ট হয়। হুম। গ্রয়েন জয়েন্টের পাশের মাসেলে প্রেস করলে আরাম হয়। হুম। কি করলে আরাম হবে? মেঝেতেও বসতে পারি না। সুতপা মৈত্র। হুম। তার আরো একটা প্রশ্ন আরো একটা প্রশ্ন আছে, তার বয়সটা ছেলেকে কত নিয়ে। লিখেছেন? না সেটা তার লিখিনি। বয়সটা লেখেনি। আচ্ছা, আমি বলছি এটা যদি ধরুন একটু এজেড হন, মানে 50 র ওপর হন, তাহলে এটাকে আমাকে লাম্বার স্পন্ডালোসিস ভাবতে হবে। 50 র উপরেই বোধহয় হ্যাঁ, হবে। 50 র ওপর হলে লাম্বার স্পন্ডালোসিস হবে। হুম। আর যদি 50 র নিচে হয় তাহলে হচ্ছে কোনোভাবে কোনো অ্যাবডোমিনাল কোনো প্রবলেম আছে কিনা সেই কারণের সাথেই ব্যথা যুক্ত থাকতে পারে। আচ্ছা। তিনি আরো একটা প্রশ্ন হুম, করেছেন, হুম। বলছেন যে আমার ছেলে বয়স 21, ব্যাডমিন্টন প্লেয়ার। হ্যাঁ, ও এখন যখনই ঘুমায় তখন দেখি যে শরীরটা কেঁপে কেঁপে উঠছে। হুম। মানে হুম। মানে এটা ঝাঁকিয়ে দিচ্ছে আর হুম, কি। হুম, হুম। ঝাঁকিয়ে দিয়েছি অনেকবার ঘুমের হ্যাঁ, মধ্যে। হ্যাঁ, হ্যাঁ। এটা কি কোনো নার্ভের প্রবলেম এ- হতে পারে? শুধুমাত্র এইটুকু কোনো নার্ভের প্রবলেম নয়। এটা খুব খুব গুরুত্বপূর্ণ, মানে খুব মাইনুটলি উনি লক্ষ্য করেছেন ছেলেকে ঘুমানোর সময়, সেই জন্য এটা পেয়েছেন। এইটাকে আমরা বলি বাচ্চাদের মধ্যে এটা খুব বেশি কমন। যখন আমরা ঘুমোতে যাই তখন এরকম একটা হঠাৎ করে শরীরটা কেঁপে ওঠে। এটাকে আমরা বলি হিপনাগগিক জার্ক, অর্থাৎ ঘুম আসার সময় শরীর একটা জার্ক হওয়া। এর সাথে অন্য কোনো নার্ভের অসুবিধে যুক্ত না থাকলে এটা একদম স্বাভাবিক, এটা নিয়ে চিন্তা করার দরকার নেই। ফোনে আছেন কি সরাসরি? নমস্কার। হ্যাঁ, বলছিলাম যে আমি এখন 3 মাস ছাড়া ডাক্তার চেক আপ করছি, কিন্তু কি 12 বলছেন? মাসে কি ওষুধ নিখিল ঘোষ একটু আগে ফোন করেছিলাম। হ্যাঁ, হুম, বলছি 12 মাসে কি ওষুধ খেতে হবে? না, একটু সেটা যেরকম ডাক্তারবাবু বলবেন সেরকম ভাবে চলবেন বাবা। আমি তো দেখতে গ্যাবেডার পাচ্ছি না 300 এটা খাচ্ছে। আচ্ছা, না আমরা কিন্তু কোনো ওষুধের হ্যাঁ,
হ্যাঁ, হ্যাঁ। নাম শীতের নাম আপনি সেরকম ভাবে বলতেই বলতে পারেন। পারবো না। কিন্তু যে অসুবিধে হবে চিকিৎসক বাবা। আপনাকে হ্যাঁ, শুধু ফোনে হ্যাঁ। শুনছেন, হুম, দেখেননি এখনো, হ্যাঁ। তার পক্ষে তো শুধু ওষুধের নাম শুনে সারা বছর খাবেন কিনা এটা বলা মুশকিল। উনি মঙ্গলবার থাকেন ওপিডিতে, বাঙুর ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সে, আপনি এসে যোগাযোগ করতে পারেন। পামেলা আর প্রশ্ন আমরা নিয়েছিলাম বোধহয়। হ্যাঁ, নেওয়া পামেলা হয়েছিল। প্রশ্ন। দেবমিতা ঘোষ হুম। লিখেছেন, আমার মায়ের বয়স ৮০, হুম। ১০ বছর আগে স্লিপ ডিস্ক অপারেশন হয়েছে, এখন ১ বছর ধরে কোমর ও পায়ে ব্যথা। হুম। এই এজে রিলিফ কি? ফিজিওথেরাপি চলছে। হুম, হুম। উনি ঠিক পদ্ধতিটাই নিয়েছেন। মানে ফিজিওথেরাপি করতে হবে। আরেকটা খুব ইম্পর্টেন্ট হচ্ছে জেরিয়াট্রিক মেডিসিন, অর্থাৎ বয়সকালের জন্য আমি সবসময় বলি যেটা, যে একদম কম মাত্রার ওষুধে যেটাতে মোটামুটিভাবে ঠিক আছেন সেই ওষুধের ডোজটা কন্টিনিউ করা। ফেসবুক লাইভে আমাদের আরো বেশ কিছু প্রশ্ন রয়েছে। হুম। হৈমন্তী সাহা, হুম। ওনার প্রশ্নটা একবার পড়ে নি। বলছেন, আমার বয়স ৪৪, হুম। কোমর থেকে হাঁটু পর্যন্ত মাঝে মাঝে খুব একটা মানে খুব যন্ত্রণা হয়, হুম। একদম সরলরেখার বরাবর ব্যথা মনে হয়, হুম। আর কোমর আর হাঁটুর বাম দিকে একসাথে চেপে ধরলে ব্যথা চলে যায়। হুম। এটা কি অসুখ? এটা লাম্বার স্পন্ডাইলোসিস হওয়ার চান্স খুব বেশি। আচ্ছা, হুম। পরপর দুটো প্রশ্নে যাব, দুটোই খুব হুম। কমন প্রশ্ন। নিরূপ দে তার প্রশ্নটা আমি হুম। পেয়েছি খুঁজে। হুম। লিখেছেন, ডান হাতের কাঁধের জয়েন্টের ভিতর যন্ত্রণা করে, হুম। কিন্তু সব সময় হয় না, এর হুম। সমাধান কি? একদমই তাই। এইটা ব্যায়াম করতে হবে, ফিজিওথেরাপি করতে হবে। আচ্ছা, হুম। আরো একটি প্রশ্ন যেটা উনি গুছিয়ে লিখতে পারেননি, হুম। কিন্তু এই রোগটা আমাদেরও চেনা, কস্টোকন্ডোলাইটিস এর কথা হ্যাঁ, বলেছেন। হ্যাঁ, হ্যাঁ। বলছেন, বাম পাঁজরের ভিতর দিকে ব্যথা ১ সপ্তাহ, কোনো হুম। চোট লাগেনি, না, না, একদমই এইটা কস্টোকন্ডোলাইটিস। এটা হ্যাঁ, বোধহয় হ্যাঁ, মানে হ্যাঁ। হৃদযন্ত্রের ভেতরের মাসেলের পেন এটা আমি হয়। বলছি কস্টোকন্ড্রাইটিস বলে এটাকে। মানে আমাদের যে কার্টিলেজ গুলো যেখানে এইখানে স্টার্নামের সাথে যুক্ত হয় সেই জায়গাটায় কার্টিলেজের ইনফ্লামেশনের জন্য কস্টোকন্ড্রাইটিস হয়। একদমই সেলফ রিজলভিং, অর্থাৎ নিজের থেকে ঠিক হয়ে যাওয়ার মতন একটা কন্ডিশন। এটার জন্য কোনো ব্যথার ওষুধ খাবেন না, কিচ্ছু করতে হবে না। এটা বেশ, নিজের থেকে সেলফ রিজলভিউশন হয়ে যায়। ফোনে আছেন কে? নমস্কার। নমস্কার। হ্যাঁ, বলুন। আচ্ছা, আমার হচ্ছে কি স্যার, তো আমার আমার একটা প্রশ্ন হচ্ছে, নিউরোবিয়াল থ্রোট আমি অনেক সময় নিজেরাই আমি জেনেটিক নাম বলতে পারছি না, তো সেটা কতটা উচিত, খাওয়া যাবে কিনা? বুঝতে পেরেছি। হ্যাঁ, এটাই কি আপনার প্রশ্ন? বেশ। না, আর একটা প্রশ্ন হচ্ছে, দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আমার 2 মাস যাবত সামনের দিকে মানে টনসিলের নিচে একটা গলার সামনের দিকে যে দুটো রগ আছে, ঘাড় ঘোরালে এদিক ওদিক দুটো শক্ত হাত, সেইখানে বাঁদিকটায় এক জায়গায় করে বেশ তীব্র ব্যথা মাঝে মাঝে হয়, সবসময় না। এই চুলে বা সঙ্গে সঙ্গে একটা ভীষণ একটা তীব্র সব ব্যথা হয়। তো ডাক্তারবাবু যদি কিছু বেশ। কে বলছিলেন? কে বলছেন? না, প্রথম কোশ্চেনটা কি ছিল আমি ঠিক শুনতে পারলাম না। হ্যাঁ, মানে খুবই, নেটওয়ার্ক ইস্যুর হ্যাঁ, জন্য নেটওয়ার্ক কিন্তু ইস্যু আমরাও হচ্ছিল। খুব একটা শুনতে যেটা পাইনি। না, আমার মনে হলো যে ওনার একটা পেইনের কথা উনি বলছিলেন, যে ব্যথাটা হয় পেইনটা আমি যেটা বলছি হুম, যেটা বোঝাতে চাইলেন গলার, যে হ্যাঁ। এই জায়গাটাতে হুম। ব্যথা হয়। এখানটাতে মা আপনার জন্য বলি, এখানটাতে কোনো নার্ভ নেই। এখানটাতে যেটা আছে সেটা হচ্ছে আমাদের এই ট্রেকিয়াটা আছে, ওটা হাড় এবং কার্টিলেজ দিয়ে তৈরি, এবং তার সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ জায়গা, এখানে থাইরয়েড গ্ল্যান্ড আছে। আপনার যদি ওখানে ব্যথা হয় তাহলে আপনি কোনো এন্ডোক্রিনের অর্থাৎ গ্রন্থির চিকিৎসকের সাথে কথা বলবেন, যোগাযোগ করবেন, এবং তার থেকেও বড় কথা যেটা, যে এইটা আপনি একটু হালকা গার্গেল টার্গেল করে দেখুন। এই শীতকালে এরকম তো হচ্ছে ব্যাপারটা, এটা নিয়ে নার্ভ বলে ভাববেন না। অনুশ্রী রায়পাল, হুম। তিনি বলছেন, আমার বয়স ৪২, হুম। সুগার ৭ বছর থেকে আছে, হুম। আর বাম দিকে শোল্ডার থেকে পা পর্যন্ত একটা টান ধরে, এক্সারসাইজ করি, নার্ভের টান, হুম। কি করব এছাড়া? না, এইটা যদি থাকে, এটা তো মানে সুগার আছে, তো ওনাকে এটার জন্য একবার দেখাতে হবে। কারণ সুগার থাকলে না অনেক সময় আমাদের এখানে একটা নার্ভের গুচ্ছ থাকে, ব্রেকিয়াল প্লেক্সাস আমরা বলি। সেটা অনেক সময় ফ্রোজেন শোল্ডার বলে ভুল হয়। উনি বলছেন এটা অনেক দিন ধরে রয়ে গেছে, এটা ব্রেকিয়াল প্লেক্সোপ্যাথি কিনা সেটাও দেখে নেওয়া উচিত। বিভিন্ন ধরনের হয়, শুনে মনে হচ্ছে না, তবুও জাস্ট এক্সক্লুড করে নেওয়া উচিত সুগার থাকলে। আচ্ছা, নার্ভের যে বিভিন্ন ধরনের সমস্যা হুম। আমরা যখন বুঝতে পারছি যে এটা নার্ভের সমস্যা, হুম। কি কি টেস্ট সাধারণত করতে হয়? মানে আমরা যদি ভাবি যে কিছু টেস্ট করি একেবারে ডাক্তারবাবুর কাছে যাব, না, এইখানে আমি একটা কথা বলতে চাই, যেটা একদম গুরুত্বপূর্ণ একটা মেসেজ দিতে চাই আমি। সেটা হচ্ছে, একটাও অযথা টেস্ট করবেন না। তার কারণ হচ্ছে যে নার্ভের ৯০ থেকে ৯৫% রোগ শুধুমাত্র শুনে, মানুষটাকে দেখে, এবং আমাদের যে নিউরোলজিক্যাল হ্যামার আছে এবং আরো কিছু ইনস্ট্রুমেন্ট আছে, এই দেখে ৯৫% রোগ অ্যাকিউরেটলি বলে দেওয়া যায় যে রোগটা কি।
সুতরাং যতক্ষণ পর্যন্ত না ধরুন ডাক্তারবাবু সাজেস্ট করছেন স্পেসিফিক কিছু টেস্ট, ততক্ষণ অবধি টেস্ট করবেন না, এমনি যাবেন। বেশ, আরো বেশ কিছু প্রশ্ন এসেছে। হুম, অনেকগুলো প্রশ্ন এসছে। হুম। প্রথমেই যে একটি প্রশ্নে যাব। হুম। একজন লিখছেন, আমাদের লিসনার, যে বাঁ হাতে ঝিঝি ধরে ডান হাতটা বুড়ো আঙুল, হুম। আর তার পরের আঙুলে কোনো সার থাকে না। হুম। চন্দনা দাস এটা- বেহালা থেকে। এটা কিন্তু কার্পাল টানেল সিনড্রোম, একদম ঠিকভাবে বলেছেন। বুড়ো আঙ্গুল এটা আর এটার হাফ, হুম। এই তিনটে প্যাটার্ন যদি হয়, উনি বলেই দিয়েছেন বুড়ো আঙ্গুল আর ইন্ডেক্স ফিঙ্গার তার পাশেরটা, এবং এটারও মিডলটা জিজ্ঞাসা করলে পাওয়া যাবে। এটা কার্পাল টানেল সিনড্রোম, ওনাকে দেখাতে বলুন। আচ্ছা, হুম। বিধান মানে মল্লিক। এটা কি যখন ঝিঝিটা হয় হ্যাঁ, তখন হাতে কিছু বেঁধে রেখে বা এরকম কিছু না করে কি বেঁধে রাখলে বেশি খারাপ হবে, বাঁধার দরকার নেই। কোনো ওই এক্সারসাইজ সময়- আছে না, ঘরোয়া? এক্সারসাইজ ওই যে বললাম, যত আপনি এই রিস্ট জয়েন্টকে যত এটা মুষ্টিবদ্ধ হবে, এখানটা টুইস্টিং যত বেশি হবে, মোচড় যত বেশি হবে, তত ক্ষতি বেশি হয়। এই জন্য কার্পাল টানেলের চিকিৎসা হচ্ছে রেস্ট দেওয়া রিস্ট আচ্ছা। জয়েন্টটাকে। ইটস নট ফিজিওথেরাপি লাইক আদার্স। আচ্ছা, হ্যাঁ। হুম। বিধান মল্লিকের প্রশ্ন, বেশ কিছু স্পেসিফিক প্রশ্ন আছে। হুম। দুহাত থেকে অজান্তেই হালকা জিনিসপত্র পড়ে যাচ্ছে, হুম। যেমন চাবি, হুম। পেন হুম। ইত্যাদি। হুম। 2 নম্বর প্রশ্ন, দুপায়ে ভেরিকোজ ভেইন আছে, অসুবিধে বুঝতে পারেন না, তবে গোড়ালি থেকে উপরের দিকে চামড়ায় কালো ছোপ পড়ছে। বলেছি। বছর খানেক আগে অনিয়ন্ত্রিত ব্যথাহীন হার্টবিটের সমস্যা হওয়ায় ডাক্তারবাবু কিছু নিদান দিয়েছিলেন, হুম। কিন্তু তারপর আর ওই সমস্যা হয়নি। হুম। ভেরিকোজ ভেনের সাথে এর কি কোনো সম্পর্ক থাকে? হুম। থাকলে কি চিকিৎসা আছে? শরীর ঠিক রাখার জন্য সাঁতার, হাঁটা, সাইকেল চালানো, এসব নানা জিনিস করি, আনন্দ পাই। না, ঠিক একদম ওগুলো করবেন। হার্টের সাথে ভেরিকোজ ভেনের খুব সম্পর্ক কিছু নেই। আপনাকে শুধু একটাই জিনিস বলার, আপনিও সবসময় জুতো পরে বেরোবেন, এবং পারলে রাত্রেবেলায় শোয়ার সময় পায়ের তলায় একটা বালিশ দিয়ে শোবেন, যাতে করে হচ্ছে ব্লাডটা ঠিকঠাক ভাবে ওপরের দিকে চলে আসতে পারে, অ্যাটলিস্ট রাত্রে শোয়ার সময়টুকু নিচে না জমে। একজন লিখেছেন, আপনার পেশেন্ট, তার শাশুড়ি মা, তিনি লিখেছেন মোহাম্মদ হালিম। হুম। 2-3টা আবদারও আছে এর সঙ্গে, আপনি একটু অনুমতি নিয়েই আপনাকে প্রশ্নটা করছি। হুম। 2টি ওষুধের নাম উনি বলেছেন, হুম। রাবানটিপ 80-30 300 এবং সার্টা 50। হুম। এই দুটো আপনি তাকে দিয়েছিলেন হ্যাঁ। 8-9 মাস ধরে, খুব ভালো ছিলেন খেয়ে, হুম। কোনো পেইন ছিল না, হুম। কিন্তু এখন আবার পেইনটা শুরু হয়েছে, হুম। ওষুধ পরিবর্তনের হয়তো প্রয়োজন। হ্যাঁ, প্রয়োজন। আপনার কোনো অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন না, কি কাণ্ড এই- করেছেন আপনি, কোনো অ্যাপয়েন্টমেন্ট কেউ পাচ্ছে না? আমি বলছি যে না, মঙ্গলবার চলে আসতে বলুন, আমি দেখে দেবো, সেটা নয়। কিন্তু আমি বলছি অনেকদিন ধরে টানা ওষুধটা যেমন খাচ্ছেন, খেয়ে যান। শীতের শুরুতে একটু সমস্যা হতে পারে, কিন্তু আমার মনে পড়েছে আপনার চিন্তার কিচ্ছু নেই, মেডিসিনটা কন্টিনিউ করে একটা মঙ্গলবার চলে আসুন, দেখে দেবো। বেশ, ঘড়ির কাঁটা বলছে 10:54 প্রায় হয়ে গিয়েছে, মানে আমাদের হাতে সময় কমছে, মৌসুমী। আচ্ছা, এই যে হ্যাঁ। আমাদের এখনকার যে লাইফস্টাইল, মানে হুম। মোবাইল ছাড়া কিছুই আমরা হ্যাঁ। বুঝি না। আমরা ইভেন বলছিও হুম, বারবার করে হুম। ফেসবুক লাইভ, যেটা কিনা হ্যাঁ। ফোন থেকেই হ্যাঁ। আমরা দেখতে পারবো, না, মোবাইল ফোন এটা তো থেকে। একটা মানে শিক্ষামূলক আলোচনা হচ্ছে, এখানটাতে অসুবিধে কিছু নেই। আমরা অনেক অশিক্ষার রিল দেখি বোধহয়। বলছি, এই যে মৌসুমী যে প্রশ্নটা করবে সেটা ওই করবে, তার আগে আমি একটা ছোট্ট প্রশ্ন ওর সঙ্গে জুড়ে দিতে চাই। এই যে মোবাইল ধরার জন্য হাতের নার্ভের নানা হুম, সমস্যা হয়, হুম, হুম, কিছু কিছু ক্ষেত্রে হাড় ক্ষয়ে যাচ্ছে হুম, এবং একটা অদ্ভুত আর্থ্রাইটিস তৈরি হচ্ছে। হুম, তো এর সঙ্গে মৌসুমী, তুমি যে প্রশ্নটা করবে, আমার একটু প্রশ্ন জোর- হচ্ছে, ঠিক মানুষ মানে আমরা যারা মোবাইল দেখি আর কি, কতক্ষণ মোবাইল স্ক্রিনটা দেখলে আমাদের স্নায়ুটার ক্ষতি হয় এবং এবং কিভাবে কোনো মোবাইলটা ডিউরেশন ধরবো, আছে কি? মোবাইলটা ধরবো কিভাবে? একদম আমি বলে দিচ্ছি সেটা। এটা হচ্ছে, এইটা দিয়েই আমরা আলোচনা শেষ করে দেবো। এর সাথে আমিও কানেকশনে দু একটা কথা জাস্ট সবাইকে বলার জন্য। সেটা হচ্ছে মোবাইল ফোনটার ধরার অসুবিধেটার জন্য, সেটা আমাদের হাতে রিস্টে প্রবলেম হতে পারে, শোল্ডার জয়েন্টে প্রবলেম হতে পারে, নেকে প্রবলেম হতে পারে। এই তিনটে জায়গাতে প্রধানত প্রবলেম হয়। এগুলো আমি বলছি সবই হয়ে যাবে যে আমি মোবাইলটাকে ধরলাম না, আমি মোবাইলটাকে উপরে রাখলাম, মোবাইল স্ট্যান্ড ইউজ করলাম, মিটে যায়। কিন্তু সমস্যাটা হয় মোবাইল যেটাতে ক্ষতি করছে, সেটা হচ্ছে আমাদের ব্রেনের ক্ষতি করছে। এই ব্রেনে মোবাইল আমাদেরকে অসহিষ্ণু করছে, মোবাইল আমাদেরকে ইনটলারেন্ট করছে, এবং মোবাইল আমাদের অ্যাটেনশন স্প্যান কমাচ্ছে। খুব ইম্পর্টেন্ট এই কারণের জন্য, এখন আমাদের এই সমস্তটার সাথে আমাদের পুরো ব্রেনটা এবং সমস্ত নার্ভাস সিস্টেম একটা সিঙ্গেল জিনিসের উপর দাঁড়িয়ে থাকে। সেটা হচ্ছে শুধুমাত্র যে ব্যাপারটা, সেটা হচ্ছে আমাদের একাগ্রতা এবং মনোযোগ। কোনো জিনিসে আমরা মনোযোগ কম বেশি হলেই আমাদের সমস্যা হয়। ব্যথাও এর সাথে জড়িত। আমি বলছি এই মোবাইল ফোনের আসক্তি একদম অপ্রয়োজনীয়, সারাদিন ধরে বিভিন্ন রকমের রিল এবং অপ্রয়োজনীয় জিনিসপত্র দেখে বেড়ানোটা, এটা কিন্তু ব্রেনের ওপর চাপ বাড়ায়, এবং ব্রেনের চাপের জন্য ব্রেনের যে সেলগুলো যারা নার্ভের পেনটাকে কন্ট্রোল করে, তাদের থ্রেশহোল্ড কমে এবং পেন সিমটম বাড়ে। আপনি দেখবেন, নিজেরাও কোশ্চেন করবেন, বা এতে যারা মোর দেন 2 আওয়ার্সের যাদের বেশি স্ক্রিন টাইম,
তাদের আইদার তারা মাথায় ব্যথা বলছেন, না হলে চোখে ব্যথা বলছেন, না হলে গা হাত পা ব্যথা বলছেন। আপনি যদি অ্যাব্রাপ্ট কমিয়ে দিতে চান যে না কালকে থেকে 15 মিনিটের বেশি মোবাইল দেখা যাবে না, এইটার উইথড্রয়ালও একটা হচ্ছে, যেটা আমরা দেখতে পাচ্ছি যে যে ধরনের অ্যাডিকশন মানুষ যারা স্মোক করেন, স্মোক না করতে পারলে, যারা অ্যালকোহল খান, অ্যালকোহল না খেতে পারলে যে ধরনের উইথড্রয়াল সিমটম হয়, সেই ধরনের উইথড্রয়াল সিমটম মোবাইল ফোনে হচ্ছে। ইটস গোয়িং টু বি ডেঞ্জারাস ওয়ান, যে এরকম ধরনের উইথড্রয়াল হচ্ছে এবং যেগুলো আমরা প্রতিনিয়ত লক্ষ্য করছি, যে মোবাইল না দেখতে দিলেও অসুবিধে, দেখলেও বিভিন্ন ধরনের প্রবলেম। মোবাইলটাকে ওই জন্য, মোবাইল একটা জিনিস যেটা কাজে লাগে, মোবাইলটাকে কাজে লাগানোর মতন করেই ইউজ করা। প্রত্যেকটা জিনিসকে আবিষ্কার হয় সেটাকে কনসায়েন্স, বিবেক এবং এথিক্যালি ইউজ করার জন্য। সেটা যে মানুষটা এথিক্স মেনে ইউজ করছেন তার উপরেই নির্ভর করে, অর্থাৎ মানুষের উপরেই নির্ভর হয়। জিনিস কেন খারাপ হবে? জিনিস তো ঠিকই আছে, অনেক ভালো কাজে লাগে, আমাদের পড়াশোনায় অনেক হেল্প হয়, কিন্তু ভালো কাজেই লাগানো উচিত। শেষ যেটা দিয়ে করব, হুম। টেক হোম মেসেজের মতোই, হুম। যে নার্ভের অসুখ, পেইন থেকে দূরে থাকতে লাইফস্টাইল মডিফিকেশন কি কি হবে? ব্যাস, একদম। প্রথম কথা হচ্ছে লাইফস্টাইল মডিফিকেশনের জন্য প্রথম বলবো যে ঘুমটা ঠিকঠাক হওয়া দরকার। 6 ঘন্টা থেকে 8 ঘন্টার কম ঘুমিয়ে কাজ করার দরকার নেই। এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে মানসিক চাপ এবং মানসিক অশান্তি নেবেন না। মানসিক চাপ, মানসিক বিষণ্ণতা এবং মানসিক অশান্তি, এই 3টে পেইন সিম্পটম সবচেয়ে বেশি বাড়িয়ে দেয় এবং এমন লেভেলে বাড়ায় যেটা কোনো ব্যথা কমার ওষুধে কাজ করে না এবং নার্ভের মেডিসিনেও কাজ করে না। 3 নম্বর হচ্ছে যেটা মাইন্ডফুলনেস বেসড প্র্যাকটিস, আমি যেটা আগেও বলেছি, অর্থাৎ মাইন্ডফুলনেস, নিজের একাগ্রতা, মনোসংযোগ বাড়ানোর চেষ্টা করুন এবং নিজেকে ভাবার চেষ্টা করুন যে এই অসীম এবং অনন্ত বিশ্বে আপনি অন্যান্য মানুষের ভালো কাজগুলোর সাথে একসাথে মিলে ভালো কিছু করবেন। তাতে করে আপনার ব্যথা যন্ত্রণা থেকে দেখবেন অনেক কিছু ভালো থাকবে। আর বেশি ভাববেন না, ভাবলেই ব্যথা বেড়ে যায়। ওই গল্পটা মনে রাখবেন যে একজন কৃষক বন্ধুরও হাত কেটে গেছিল, একজন রাজার ছেলেরও হাত কেটে গেছিল। রাজার ছেলের হাতটা ছোট কেটেছিল, সে বারবার তাকাচ্ছে হাতের দিকে ছোট কাঁটাটা নিয়ে। একজন কৃষক বন্ধুর অনেকটা কেটে গেছে, সে কিন্তু একবার ঘুরেও দেখছে না। এটা প্রমাণ করে যে ব্যথার অনুভবটা মস্তিষ্ক থেকে আসে, তাই নিজের মস্তিষ্কটাকে আগে কন্ট্রোলে রাখুন, দেখবেন ব্যথা যন্ত্রণা থেকে উপশম পাবেন। এটা অসাধারণ হ্যাঁ, আলোচনা। মানে একদম শেষে গিয়ে মানে ব্যথাটা যে আসলে ব্যথা নয়, সেটা আমাদের মাইন্ড থেকে যতক্ষণ না আমরা আনবো, সেটা তো আমরা ঠিক করতে এবং তার আগে পারবো না। কিন্তু উনি সমস্ত এই যে আমরা ব্যথা অস্বীকার না করতে পারলে যে যেভাবে প্রতিকার চাই, সেই প্রতিকারও সুন্দর জানিয়েছেন। এবং ঠিক। আপনাকে অনেক ধন্যবাদ, আপনি এতটা সময় ব্যয় করে নমস্কার, আমাদের thank সঙ্গে you. এসেছেন। আপনি কতটা ব্যস্ত আপনি না জানলেও আমরা জানি। মানে আমরা দেখতে পাচ্ছি আপনি সরকারি হাসপাতালের অ্যাসোসিয়েট প্রফেসর, তাতেও আপনার ডেট পাওয়া যাচ্ছে না, লোকজন ডেট পাচ্ছে না। আমি এরকম প্রচুর আজকে অনুষ্ঠানের আসবো এটা জেনে আমাকে অনেকে জিজ্ঞেস করেছেন যে একটু জিজ্ঞেস করবেন উনি কেন চেম্বার বাড়াচ্ছেন না, মানে এরকম প্রচুর সময় আর খুব হুম, বেশি নেই হুম, আমাদের। হুম। আজকের আমরা কথা বলছিলাম নার্ভের বিভিন্ন ব্যথা নিয়ে শীতকালীন। এই মুহূর্তে বিদায় নিচ্ছি।